ওয়ান, টাইপ টু, টাইপ থ্রি, টাইপ অনুযায়ী বানিয়েছি, ঠিক আছে? প্রত্যেকটা টাইপের উপর আবার এক্সট্রা নোটসও যাবে, যেটা সিজিএল এর জন্য কাজে লাগবে, ঠিক আছে? মানে এক্সট্রা সিজিএল মেন্সে তো আরেকটু অ্যাডভান্স থাকে, তো আমি বলতে পারবো না যে 100% এটাই চলে যাবে, ঠিক আছে? এরপরেও নাম্বার সিস্টেম কিন্তু এখানেই শেষ নয়, এটা জাস্ট বেসিক ফার্স্ট নোট গেছে, যেখানে 90টা অঙ্ক আছে। এরপরে আরো একটা সেট যাবে যেটা একটু অ্যাডভান্স, ঠিক আছে? তোমরা যদি ডাব্লিউবিসিএস মেন্স এর প্রশ্ন দেখো, ডাব্লিউবিসিএস মেন্স এর প্রশ্ন কিন্তু সিজিএল এর মতোই হয়, ঠিক আছে? তো সেই সেটটা করতে গেলে আরেকটু অ্যাডভান্সে যেতে হবে, ঠিক আছে? এটা অ্যাডভান্সে আছেই, কিন্তু এর থেকেও আরেকটু অ্যাডভান্সে যেতে হবে। কিন্তু প্রত্যেকটা টাইপ কিন্তু কভার করা আছে এই সেটটার মধ্যে, এর বাইরে কিন্তু কোনো টাইপ হয় না, ঠিক আছে? প্রত্যেকটা টাইপ পড়াবো, কিন্তু ওই প্রত্যেকটা টাইপেরই কিন্তু অ্যাডভান্স লেভেল আরো হবে, ঠিক আছে? আরো পরের সেটে আসবে ওটা, এবং সেটা আমি বলে দেবো যে কোন কোন অঙ্কগুলোর জন্য আরো একটু অ্যাডভান্স করতে হবে। ওকে? আচ্ছা। তো নাম্বার সিস্টেম শুরু করার আগে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ নাম্বার। নাম্বার কি? আমরা সাধারণত যেটা বেদিক ম্যাথস বলা হয়, জিরো থেকে শুরু করে এই 10টি নাম্বার নিয়ে আমাদের পৃথিবীর সমস্ত নাম্বার তৈরি হয়। 0 to 9 এই 10টি নাম্বারের উপর বেস করে পৃথিবীর সমস্ত নাম্বার তৈরি হয়। তাই এই নাম্বারগুলোই হচ্ছে সেই নাম্বার, যে নাম্বারগুলো আমাদের গণিত শাস্ত্রে প্রচলিত, ঠিক আছে? এবার এই নাম্বারগুলো দিয়ে যে নাম্বারগুলো তৈরি হচ্ছে, সেই নাম্বারগুলোকে কয়েকটা ভাগে ক্লাসিফাই করা হয়, কয়েকটা ভাগে ক্লাসিফাই করা হয়। তাদের 1 নম্বর যে ভদ্রলোক আছে, সেই ভদ্রলোককে আমরা বলি ন্যাচারাল নাম্বার। তাকে আমরা কি বলি? ন্যাচারাল নাম্বার। আমরা এখন যেটা শিখছি সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাম্বার। নাম্বারের বিভাগ, কত রকম ভাবে আমরা নাম্বারকে ভাগ করতে পারি। ন্যাচারাল নাম্বার, আচ্ছা প্রথমেই বলে দিই, বাংলা যদি কেউ বলে থাকে যে আমি বাংলায় পরীক্ষা দেবো, তাহলে আমি বলবো সে আমার কাছে দয়া করে অঙ্ক শিখতে এসো না। কারণ হচ্ছে আমি বাংলায় কোনো টার্ম বলি না, কারণ হচ্ছে আমি নিজেও বাংলা কোনোদিন প্রেফার করি না অঙ্ক করার জন্য, আর আমি অন্য কোনো স্টুডেন্টকেও বলি না যে বাংলায় প্রেফার করো, ঠিক আছে? এই বাংলা কারোর কি আছে এরকম এখানে যে যারা কোশ্চেন পেপার বাংলায় পড়তে চায়, মানে অঙ্কটা স্পেশালি? কেউ আছে যে বাংলা ছাড়া ইংরেজি কিচ্ছু বোঝে না? কেউ নেই, তাহলে খুব ভালো কথা। আচ্ছা, ন্যাচারাল নাম্বার কাকে বলে? ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে স্টার্ট করে 2, 3, 4, আলটিমেট যত নাম্বার আছে পৃথিবীতে, যত নাম্বার আছে তাকে আমরা বলি ন্যাচারাল নাম্বার। তাহলে এই যে সেটটা, একে বলা হয় সেট। সেট মানে কি? এর মধ্যে অসংখ্য নাম্বার একসঙ্গে দেওয়া হয়েছে। তাই এই সেটটাকে আমরা, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করে থাকি, বড় হাতের এন। এই এন দিয়ে যে সেটটা ডিনোট করে থাকি, যেই সেটের সবচেয়ে প্রথম সংখ্যা হচ্ছে 1, সব থেকে প্রথম একদম লোয়েস্ট নাম্বার হচ্ছে 1, এবং সেই নাম্বারটার যে সেট, এই সেটটাকে বলা হয় সেট অফ ন্যাচারাল নাম্বারস। সেট অফ ন্যাচারাল নাম্বারস। তার ন্যাচারাল নাম্বার কাকে বলে? যে নাম্বার 1 থেকে শুরু হয়, যে নাম্বারের সেট 1 থেকে শুরু হয় এবং 1 থেকে ক্রমশ চলতেই থাকে, যে সংখ্যাগুলো দিয়ে আমাদের আহ, বাস্তবে যে সংখ্যাগুলো নিয়ে কাজ করা হয়, বাস্তবে আমরা যে নাম্বারগুলো নিয়ে কাজ করি, বা আরো পরিষ্কার করে বলতে গেলে, তোমরা যে ডিনোমিনেটর, যে ডিনোমিনেশনের পয়সাগুলোকে নিয়ে তোমরা কাজ করো, আমাদের কাছে 1 টাকার নোট, 2 টাকার নোট, 3 টাকার কয়েন বা 10 টাকার নোট,
বা 50 টাকার নোট, আলটিমেট কি আমরা এই নাম্বারগুলোকে নিয়ে আমরা সবসময় পকেটে ঘোরাফেরা করছি। তাই বাস্তবে আমাদের যে নাম্বারগুলো নিয়ে কাজ করি সেই নাম্বারগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার, সেই নাম্বারগুলোকে আমরা বলা হয় ন্যাচারাল নাম্বার। এবার তোমার প্রশ্ন হবে, দাদা তাহলে শূন্য কেন ন্যাচারাল নাম্বার নয়? তাহলে তুমি ভাবো তো, শূন্য কি আমরা বাস্তবে কোনো কিছুতে ব্যবহার করি? মানে শুধু শূন্য দিয়ে, 0 টাকার নোট কি আমাদের থাকে? আমার কাছে কখনো থাকে না। শূন্য প্রথমে কোনো কাজে ইউজ হয়? কোনো কাজে ইউজ হয় না। তাই শূন্য কিন্তু ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে পড়ে না। তাই শূন্য কখনো এই ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে ইনক্লুড হয় না। তাই ন্যাচারাল নাম্বার যদি ফার্স্ট ন্যাচারাল নাম্বার বা সবচেয়ে লোয়েস্ট ন্যাচারাল নাম্বার যদি বলে, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে কেউ না ওয়ান। ওয়ান ইজ দ্য লোয়েস্ট ন্যাচারাল নাম্বার। তাহলে বোঝা গেল? তাহলে ফার্স্ট আমরা কি বললাম? দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। অল ন্যাচারাল নাম্বারের সেট কোনটা? এক থেকে শুরু করে বাস্তব যত যত নাম্বার আছে, সেটা ইনফিনিটি অব্দি অসংখ্য নাম্বার আছে এক থেকে শুরু করে। তাই এই নাম্বারের সেটটাকে আমরা বলবো সেট অফ ন্যাচারাল নাম্বারস, যেখানে সবচেয়ে লোয়েস্ট নাম্বার হচ্ছে ওয়ান। জিরো কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। এবার বলো আমাকে যে যদি লোয়েস্ট ন্যাচারাল নাম্বার ওয়ান হয়, তাহলে একদম হাইয়েস্ট বা গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বার কি? যদি স্মলেস্ট ন্যাচারাল নাম্বার আমায় জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো আনসার হচ্ছে ওয়ান। তাহলে যদি বলে গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বার, তাহলে কি বলবো? তাহলে সেটা কিন্তু কখনো বলা সম্ভব নয়, কারণ হচ্ছে গ্রেটেস্ট এন ন্যাচারাল নাম্বার অনেক বড় হতে পারে। ইয়েস, এন কেউ এন কিছু দিয়ে ডিনোট করা হয়। কেউ কিছু বলতে চাইছ? বলছি হ্যালো। স্যার এন এন দিয়ে ডিনোট করা হবে। হ্যাঁ, মানে গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বারটাকে বলছো তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, গ্রেটেস্ট ন্যাচারাল নাম্বারকে এন দিয়ে ডিনোট করা যেতে পারে। যেটা ইনিশিয়েটিভ, সেটা আমি কোনোদিনই বলতে পারবো না যে বাস্তবে এই নাম্বারটি হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট, সেটা অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, কিন্তু স্মলেস্ট ন্যাচারাল নাম্বার কিন্তু ওয়ান। এবার হচ্ছে নাম্বার টু। নাম্বার টু হচ্ছে হোল নাম্বার। হোয়াট ইজ হোল নাম্বার? হোল নাম্বার আর কিছুই নয়, যদি এই ন্যাচারাল নাম্বার সেটটার সঙ্গে ন্যাচারাল নাম্বার সেটটার মধ্যে, ন্যাচারাল নাম্বার সেটটা কি থেকে ছিল? ওয়ান থেকে স্টার্ট ছিল। ওয়ান থেকে স্টার্ট ছিল, খুব ভালো করে শুনবে। এই ন্যাচারাল নাম্বারের সেটটার মধ্যে যদি আমি জিরোকে ঢুকিয়ে দিই, জিরোকে ইনক্লুড করে দিই, তাহলে এই সেটটাই হোল নাম্বারের সেট হয়ে যায়। তাহলে এই সেটটাই হোল নাম্বারের সেট হয়ে যায়, যেটাকে ডাব্লিউ দিয়ে ডিনোট করা হয়, যেটাকে ডাব্লিউ দিয়ে ডিনোট করা হয়। তাহলে হোল নাম্বার কাকে বলে? যদি একটা সেট অফ ন্যাচারাল নাম্বারের মধ্যে আমি জিরোকে প্রবেশ করিয়ে দিই, মানে যে ঘরে জিরো ছিল না সেই ঘরে আমি জিরোকে ঢুকিয়ে দিলাম, তাহলে সেই ঘরটার মধ্যে যে নাম্বার গুলো হয়ে গেল, সেই পুরো ঘরটাকে আমরা বলবো হোল নাম্বারের সেট। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে ন্যাচারাল নাম্বার গুলো আমি দেখতে পাচ্ছি, তাহলে এরাও কি হোল নাম্বার? হ্যাঁ, অবশ্যই। তাহলে অল ন্যাচারাল নাম্বারস আর হোল নাম্বার, সব ন্যাচারাল নাম্বার কিন্তু হোল নাম্বার। ঠিক আছে, কিন্তু সব হোল নাম্বার ন্যাচারাল নাম্বার না। তোমার মাথায় ঢুকেছে কথাটা? সব ন্যাচারাল নাম্বার কিন্তু হোল নাম্বার, কিন্তু সব হোল নাম্বার কিন্তু ন্যাচারাল নাম্বার না। আমি যে কথাটা বললাম সেটা সবাই বুঝতে পেরেছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। কেন তাহলে সব হোল নাম্বার, কেন ন্যাচারাল নাম্বার না? কারণ সব স্যার হোল হোল নাম্বার, নাম্বার তো জিরো থাকে। জিরোটা ঢুকে আছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, জিরো হচ্ছে একমাত্র সেই নাম্বার যে নাম্বার ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে ইনক্লুডেড না। তাই জন্য সব হোল নাম্বারকে আমি ন্যাচারাল নাম্বার বলতে পারবো না, কিন্তু সব ন্যাচারাল নাম্বার কিন্তু হোল নাম্বার। কারণ ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে যে কটা নাম্বার আছে, সব কটা নাম্বার কিন্তু হোল নাম্বারের সেটে অবশ্যই আছে। সবার পরিষ্কার তো এটা? হ্যাঁ। ওকে, নেক্সট নাম্বার থ্রি। নাম্বার থ্রি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সেট, যেটাকে বলা হয় ইন্টিজার। এই ইন্টিজার ভদ্রলোক কিন্তু খুব সুন্দর একটা জিনিস।
আমরা এতক্ষণ সব যে নাম্বারগুলোকে নিয়ে আলোচনা করছি, এই সব নাম্বারগুলো দেখো হচ্ছে সব পজিটিভ নাম্বার। এগুলোর গায়ে আশেপাশে কোনো দাগ নেই, মানে হচ্ছে এরা সব হচ্ছে প্লাস নিয়ে বসে আছে। এটা কি নিয়ে বসে আছে? প্লাস নিয়ে বসে আছে। কিন্তু বাস্তবে প্লাস সংখ্যা নিয়ে আমাদের সবকিছু নিয়ে প্লাস নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু যখন আমরা গণিত শাস্ত্রে ঢুকি, গণিত শাস্ত্রে কিন্তু পজিটিভ সংখ্যার পাশাপাশি নেগেটিভ সংখ্যারও ইউজ হয়। পজিটিভ সংখ্যার পাশাপাশি নেগেটিভ সংখ্যারও ইউজ হয়। তাই আমরা ছোটবেলায় পড়েছিলাম এই যেরকম আমরা সংখ্যাগুলো গণিত শাস্ত্রে 1 2 3 4 5 এরকম শিখছি, ঠিক তার বাম দিকে -1 -2 -3 -4 এরকম নাম্বার গুলোও অস্তিত্ব আছে, কিন্তু সেগুলোর অস্তিত্ব খালি কিন্তু গণিত শাস্ত্রে। তাহলে যখন এই হোল নাম্বার সেটটার মধ্যে আমি 0 অব্দি চলে এসেছি, 0-র পরে যখন আরো বাঁদিকে কন্টিনিউ করব, তখন কিন্তু সেই সেটটা হয়ে যাবে সেট অফ ইন্টিজার্স। তাহলে খুব ভালো করে দেখো, দেখো আমি এদিকে 1 2 3 4 5 আর এদিকে -1 -2 -3 -4 -5 লিখে দাও বা না লেখো কোনো ব্যাপার না। তাহলে এই যে সেটটা, যেখানে মাইনাস নেগেটিভ সংখ্যাগুলো বর্তমান এবং পজিটিভ সংখ্যাগুলো বর্তমান, এই সেটটাকে আমরা বলি ইন্টিজারের সেট। এই সেটটাকে আমরা কি বলি? ইন্টিজার, সেট অফ ইন্টিজার্স, যেটাকে আই দিয়ে ডিনোট করা হয়, তাহলে আমি ন্যাচারাল নাম্বার শিখেছি, হোল নাম্বার শিখেছি, ইন্টিজার শিখছি। তিনটে নাম্বার কিন্তু তিন রকম। দেখো কি হচ্ছে, আমরা ক্রমশ দেখো এই দিকে কিন্তু শিফট করছি না, আমরা ক্রমশ বাম দিকে শিফট করছি। তাহলে খুব ভালো করে লক্ষ্য করো যে ট্রেনটা চলছে, প্রথমে 1 এলো, 1-এর পেছনে 0 এলো, তারপর 0 থেকে ক্রমশ মাইনাসের দিকে আমরা চলে যাচ্ছি, আমরা মাইনাসের দিকে আরো পিছিয়ে আসছি, ঠিক আছে, রিট্রিট করছি। তাহলে এই যে তিনটে নাম্বার, এই তিনটে নাম্বারের মধ্যে সম্পর্ক দেখো, এরা ক্রমশ পেছন দিকে রিট্রিট করে। তাহলে সব ন্যাচারাল নাম্বার যেরকম হোল নাম্বার, সেরকম আবার সব হোল নাম্বার কিন্তু আবার ইন্টিজার। কিন্তু যখন আমরা উপরের দিকে যাব, সব ইন্টিজার কিন্তু হোল নাম্বার নয়, আবার সব ইন্টিজার কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। বোঝা গেল ব্যাপারটা? এবার এই যে ইন্টিজার ভদ্রলোক, এরা সবাই হচ্ছে ইন্টিজার। এই ঘরের মধ্যে যে নাম্বার আছে সব নাম্বার হচ্ছে ইন্টিজার। তাহলে সবচেয়ে বড় ইন্টিজার মানে গ্রেটেস্ট ইন্টিজার আর স্মলেস্ট ইন্টিজার কি হবে যদি জিজ্ঞেস করে, তুমি কি আনসার দেবে? যেরকম আমি বলেছিলাম যে ন্যাচারাল নাম্বার হচ্ছে স্মলেস্ট হচ্ছে 1, হোল নাম্বার স্মলেস্ট হচ্ছে কি 0। সিমিলারলি ইন্টিজার কিন্তু কোনো স্মলেস্ট বা গ্রেটেস্ট নাম্বার কিন্তু বলা যায় না, কারণ দেখো এ কিন্তু কোনো জায়গায় স্টার্টিং পয়েন্ট নেই, এদিকেও চলমান আর এদিকেও চলমান, এই সেটের কোনো স্টার্টিং পয়েন্ট নেই। এদিকেও বিস্তার লাভ করতে পারে, এদিকেও বিস্তার লাভ করে। তাই ইন্টিজারের মধ্যে স্মলেস্ট বা গ্রেটেস্ট কোনোটাই বলা যায় না, কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে এবং হোল নাম্বারের মধ্যে স্মলেস্ট বলা যায়, কিন্তু গ্রেটেস্টও বলা যায় না। এবার এই যে ইন্টিজার ভদ্রলোক, একে দু ভাগে ভাগ করা হয়। একটা বলা হয় পজিটিভ ইন্টিজার, আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। বোঝা গেল? পজিটিভ ইন্টিজার কোনগুলো? 1 2 3 4 5 means all the natural numbers. পজিটিভ ইন্টিজার মানে কি বোঝায়? পজিটিভ ইন্টিজার মানে বোঝায় ন্যাচারাল নাম্বার সেটটাকে। ন্যাচারাল নাম্বারস গুলোই হচ্ছে সব পজিটিভ ইন্টিজার্স। ওকে, নেগেটিভ ইন্টিজার কোনগুলো? -1 -2 -3 -4 -5।
মিনস অল ন্যাচারাল নাম্বার যেগুলো ছিল সেগুলো হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, আর নেগেটিভ যে সংখ্যাগুলো -1 থেকে তারা সবাই হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স। জিরো না পজিটিভ ইন্টিজার্স না নেগেটিভ ইন্টিজার্স, বাট এটা কিন্তু ইন্টিজারের মধ্যেই পড়ে, কিন্তু না পজিটিভ না নেগেটিভ, ইটস এ নিউট্রাল, ইটস এ নিউট্রাল। ওকে, তাহলে এতক্ষণ অব্দি যে গল্প বলেছি সবার পরিষ্কার? আরো কোনো প্রশ্ন? না স্যার। না কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, তাহলে আমি এটা বুঝতে পারি। হ্যাঁ স্যার। ওকে, তাহলে মোটামুটি 0 to 9 এই যে 10টা সংখ্যা, এই 10টা সংখ্যা নিয়ে যে গল্প সেটা মোটামুটি এইভাবে বলে গেলাম। তার মধ্যে আমি তিনখানা নাম্বারের ক্লাসিফিকেশন আমরা শিখে গেছি আপ টু ইন্টিজার। এর পরে যে ভদ্রলোক আসছে সে কিন্তু খুবই সুন্দর একটা নাম্বার, এবং যেটার ইউজ কিন্তু অনেক বেশি, যেটা ইউজ কিন্তু অনেক বেশি, ঠিক আছে? সে হচ্ছে রেশনাল নাম্বার। ঠিক এর পাশেই আমি লিখছি ইরেশনাল নাম্বার। এটা কেন লিখছি সেটা বোঝাচ্ছি। আচ্ছা, রেশনাল নাম্বার কাকে বলে? রেশনাল নাম্বার হচ্ছে সেই নাম্বার যে নাম্বারকে আমি পি বাই কিউ ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে যে নাম্বারকে আমি পি বাই কিউ আকারে রিপ্রেজেন্ট করতে পারবো, যেখানে কিউ কখনো জিরো হবে না, কিউ কখনো জিরো হবে না, তাকে আমরা বলবো রেশনাল নাম্বার। তাহলে যে নাম্বারকে আমি পি বাই কিউ আকারে লিখতে পারবো কিন্তু কিউ কখনো জিরো হতে পারবে না, তাকে আমরা বলবো রেশনাল নাম্বার। তাহলে রেশনাল নাম্বার মানে কি? তার মানে যে নাম্বারকে আমি অ্যাজ এ ফ্র্যাকশন ডিনোট করতে পারবো, অ্যাজ এ ফ্র্যাকশন রিপ্রেজেন্ট করতে পারবো, তাকে আমরা বলবো রেশনাল নাম্বার। তাহলে পৃথিবীর সমস্ত ফ্র্যাকশনই হচ্ছে রেশনাল নাম্বার। আর এই যে ন্যাচারাল, আমরা কি এতক্ষণ অব্দি কি কি সংখ্যা শিখেছি? ন্যাচারাল সবচেয়ে ভাস্ট যেটা শিখেছি, প্রথমে শিখেছি ন্যাচারাল নাম্বার, তারপরে শিখেছি হোল নাম্বার, আর তারপরে শিখেছি ইন্টিজার। এর মধ্যে সবচেয়ে ভাস্ট কে, যেখানে সব নাম্বার লুকিয়ে আছে, সে হচ্ছে ইন্টিজার। সে সবচেয়ে ভাস্ট একটা সেট, যে সেটের মধ্যে সমস্ত ইউজেবল নাম্বারগুলো লুকিয়ে আছে। এই ইন্টিজারের যে সেট বাবা, এই ইন্টিজারের সেটের যে নাম্বারগুলো লুকিয়ে আছে তারা প্রত্যেকেই হচ্ছে রেশনাল নাম্বার, তারা প্রত্যেকেই হচ্ছে রেশনাল নাম্বার। কিন্তু তোমার প্রশ্ন হবে, না স্যার, ইন্টিজারের মধ্যে যে নাম্বারগুলো লুকিয়ে আছে মানে 2, 3, 4, 5, 6, এগুলো পি বাই কিউ আকারে আমি কি করে লিখবো? আমি 2 কে কি করে পি বাই কিউ আকারে লিখবো? এটা শুধু একখানা নাম্বার, এর নিচে তো আমি কিছু দেখতেই পাচ্ছি না, তাহলে এটা কি করে রেশনাল নাম্বার হতে পারে? সবসময় মনে রাখবে, কোনো একটা নাম্বার, পৃথিবীর সব নাম্বার, মানে রেশনাল নাম্বার বলো, হোল নাম্বার বলো, ইন্টিজার বলো,
প্রত্যেকটা নাম্বারই কিন্তু পি বাই কিউ আকারে আছে, শুধু আমাদের প্রয়োজনের স্বার্থে আমরা নিচেই একটাকে লিখি না, যখন এই নাম্বারের আবিষ্কার হয়, নাম্বারের আবিষ্কারই কিন্তু এই ফরম্যাটেই হয়েছিল, নাম্বারের আবিষ্কার কিন্তু এই ফরম্যাটেই হয়েছিল। তাই 2/1 কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাই পাওয়া যায়, কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাই পাওয়া যায়, এটাই হচ্ছে মেন কনসেপ্ট। তাই 2 এর নিচে যদি 1 লিখি তাহলে আমার যে ভ্যালু 2 তার কিন্তু চেঞ্জ হয় না। সিমিলারলি যদি -2 বলি, তাহলে -2 যদি 1 লিখি তাহলেও কি -2 +2 হয়ে যায়? তুমি বলবেন না, -2 কেও 1 দিয়ে ভাগ করলে -2 থাকে। তাই যে কোনো রেশনাল নাম্বারকে, যে কোনো ইন্টিজারকেই আমি পি বাই কিউ ফরম্যাটে লিখতে পারি, যে কোনো ইন্টিজারকেই আমি পি বাই কিউ আকারে লিখতে পারি। তাই পৃথিবীর সমস্ত ইন্টিজার, ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার আর রেশনাল নাম্বার। তাহলে তুমি বলবে বাবা জিরো কি একটা রেশনাল নাম্বার? আমি বলবো হ্যাঁ অবশ্যই, কারণ শূন্যকেও 1 দিয়ে ভাগ করলে শূন্যই হয়, সেটা কখনো অন্য কিছু হয়ে যায় না, যেখানে শূন্যকে পি আর এটা হচ্ছে কিউ। এবার তুমি বলবে দাদা তুমি তো এখানে বলেছো কিউ নট ইকুয়াল টু জিরো, তাহলে পি কে তুমি জিরো করে দিলে, পি নট ইকুয়াল টু জিরো কিন্তু কোথাও লেখা নেই। রেশনাল নাম্বারের যে ডেফিনেশন সেখানে পি জিরো হতে পারবে না, কোথাও লেখা নেই। তাই পি কিন্তু জিরো হতে পারে, তাই জন্যই কিন্তু জিরো একটা রেশনাল নাম্বার। এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে যে জিরো কি একটা রেশনাল নাম্বার? কি বলবে হ্যাঁ একদম রেশনাল নাম্বার। ঠিক আছে, এবার গল্প হচ্ছে এই যে ভদ্রলোক লিখে দিয়েছে কেন যে কিউ নট ইকুয়াল টু জিরো, এই কিউ নট ইকুয়াল টু জিরো কেন, কিউ নট ইকুয়াল টু জিরো কেন, কে আমাকে বলতে পারবে যে কিউ কেন নট ইকুয়াল টু জিরো দেওয়া হয়েছে? কে বলতে পারবে? স্যার যদি কিউটা 0 হতো তাহলে স্যার ও তো মানে মান বার করা যেত না, ইনফিনিটি হতো। এই 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 যে কথাটা, এই কথাটার মধ্যে একটা বিশাল বড় ভুল আছে। ইনফিনিটিভ মান বার করা যেত না, এই দুটো কিন্তু এক নয়। ঠিক আছে, এই দুটো কিন্তু এক নয়, এটা বিশাল বড় মানে বাজে কনসেপ্ট লুকিয়ে আছে এর মধ্যে। আর কে বলতে পারবে? যেটাকে আমরা বাংলায় বলি, কোনো একটা নাম্বারকে, ধরো একটা নাম্বার 5, আমি তাকে 0 দিয়ে ভাগ করছি। তাহলে আমি শ্যামসুন্দরকে বললাম শ্যামসুন্দর তুমি 0কে 5 দিয়ে ভাগ করে দেখাও। ঠিক আছে, শ্যামসুন্দর ভাগ করছে 0 2 0, 5 আবার নেমে গেল। তারপর আবার ভাগ করছে শ্যামসুন্দর 0 3 0, 5 আবার নেমে গেল। দিয়ে ও বললো যে 2 3 4 5 এরকম চলতেই থাকবে, আমার ভাগফল হয়েছে 2 3 4। আমি আবার 4 দিয়ে ভাগ করেছি, আবার 0 হয়েছে, আবার নিচে নেমে গেছে। তা আমি এটা পুরো ভাগফল পাচ্ছি না, এই অঙ্ক ভুল আছে। তখন সুস্মিতা বলল যে না তুই তো ভুল করেছিস, 5কে 0 দিয়ে ভাগ করে কেন 2 দিয়ে প্রথম ভাগ করব? আমি তো এরকম ভাগ করতে পারি 0 1 0, আবার 0 1 0, গুণ করলে 0 হয়। আবার 0 1 0। ঠিক আছে, তখন সুস্মিতা বললো যে এই 1 1 1 বারবার লিখে লাভ নেই, ও একটাই 1 লিখবো, মাথায় একটা পৌনঃপুন্য দিয়ে দেবো, বারবার 1 আসছে। তাহলে এই যে দুটো গল্প, এই দুটো গল্প কিন্তু একটারই রেকর্ড। ভাগ করতে বলা হয়েছিল কিন্তু 5কে 0 দিয়ে। তাহলে একটাই প্রশ্ন, তার হাজার রকম আনসার বেরোচ্ছে, তার হাজার রকম আনসার। কখন এটা আনসার, আমি যদি ভাগ করি আমি বলবো কেন 7 দিয়ে কেন আগে ভাগ করব না, তাই তো? এই গল্পটাকেই গণিত শাস্ত্রে বলা হয়েছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে যেটাকে এখনো অব্দি কেউ সলভ করে উঠতে পারেনি যে কেন 0 দিয়ে ভাগ করলে এই রকম ভাগফল আসে। ঠিক আছে,
তাই এই ভদ্রলোককে বলা হয় আনডিফাইন্ড, বা যেটাকে বাংলায় বলা হয় অসংজ্ঞাত। অসংজ্ঞাত, ঠিক আছে, তার মানে কিন্তু ইনফিনিটিভ নয় বাবা, ঠিক আছে, তার মানে কিন্তু ইনফিনিটিভ নয়, ঠিক আছে, কথাটা পরিষ্কার এবার? তাই জন্য হ্যাঁ স্যার। তাই জন্য রেশনাল নাম্বারের এই যে গল্পটা, এই রেশনাল নাম্বারের গল্পে এখানে লিখে দিয়েছে যে কিউ নট ইকুয়াল টু জিরো, কিউ কখনো শূন্য হতে পারবে না। শূন্য যদি হয়ে যায় তখন এরকম একটা বিচ্ছিরি সিচুয়েশন তৈরি হবে, যে সিচুয়েশনকে ট্যাকেল করার মতো ক্ষমতা আমাদের মধ্যে নেই, কারণ আমাদের তো মাথায় অতটা বেশি বুদ্ধি নেই, আমরা তো মাথায় গোবর ভরা আছে। তাই আমরা যেটা দরকার সেটাকে আমরা আগে থেকে অমিট করে দিই, যে কিউ জিরো হতে পারবে না, কিউ জিরো হয়ে গেলেই সমস্যা তৈরি হবে। আর এটাই হচ্ছে রেশনাল নাম্বারের সংজ্ঞা, যে রেশনাল নাম্বার মানে হচ্ছে যে নাম্বারকে আমি পি বাই কিউ আকারে লিখতে পারবো, যেখানে কিউ কখনো শূন্য হতে পারবে না। তাই পৃথিবীর সমস্ত নাম্বার হচ্ছে, মানে ন্যাচারাল নাম্বার বলো, হোল নাম্বার বলো, বা ইন্টিজার্স বলো, দে আর অল রেশনাল নাম্বার। তাহলে এবার বলো ইরেশনাল নাম্বার। তাহলে এতক্ষণ তো বললাম রেশনাল নাম্বার, এবার বলবো ইরেশনাল নাম্বার। আচ্ছা, কাকে বলবো ইরেশনাল নাম্বার? কাকে বলবো ইরেশনাল নাম্বার? স্যার, যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। কেন করা যাবে না? কেন যাবে না? আচ্ছা, তাহলে যে রেশনাল নাম্বারের যে ডেফিনেশন, সেম ডেফিনেশন ইরেশনাল নাম্বারের, যে যে নাম্বারকে আমি পি বাই কিউ আকার ফর্মে প্রকাশ করতে পারবো না। তাহলে কিউ নট ইকুয়াল টু জিরো এখানে লেখার কোনো আর দরকার নেই, কারণ আমি আলটিমেট একে পি বাই কিউ আকারে লিখতেই পারছি না। তাকে বলবো ইরেশনাল নাম্বার। তাহলে কোন নাম্বারগুলো ইরেশনাল নাম্বার? অ্যাকচুয়ালি কোন নাম্বারগুলো ইরেশনাল নাম্বার? আমরা সবাই জানি যে এই ধরনের একটা চিহ্ন হয়, এই ধরনের একটা চিহ্ন, যাকে আমরা বলি রুট ওভার, যাকে আমরা বলি রুট ওভার বা স্কোয়ার রুট বা স্কোয়ার রুট ওভার ফোর। আমরা সবচেয়ে ছোট নাম্বার, সরি সবচেয়ে ছোট নাম্বার বলবো না, সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে ওয়ান, তারপরে রুট ওভার ফোর, তাহলে রুট ওয়ান এবং রুট ফোর, তারপরে আবার জানি রুট নাইন, তারপরে আমরা জানি রুট 16, তারপরে আমি জানি রুট 25। এই যে ভদ্রলোকগুলোকে লিখছি, এই যে ভদ্রলোকগুলো লিখছি, এগুলোকে হচ্ছে সব কটার রুট ওভার করা যায়। রুট ওয়ান হচ্ছে ওয়ান, রুট ফোর হচ্ছে দুই, রুট নাইন হচ্ছে তিন, রুট 16 হচ্ছে চার, রুট 25 হচ্ছে পাঁচ, রুট 25 হচ্ছে পাঁচ। তাহলে এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে আমরা সব কি করতে পারি? বর্গমূল করতে পারছি। তাহলে এই নাম্বারগুলোকে আমরা কি বলবো? এই নাম্বারগুলোকে আমরা বলবো রেশনাল নাম্বার। এই নাম্বারগুলোকে কি বলবো? রেশনাল নাম্বার। কারণ কি? তিনকে আমি 3/1, চারকে আমি 4/1, পাঁচকে আমি 5/1, ওয়ানকে 1/1, টুকে 2/1, সব কটার নিচে ওয়ান দিয়ে আমি পি বাই কিউ ফরম্যাটে সাজাতে পারবো। কিন্তু যদি এক আর চারের মধ্যিখানে বাকি যে দুটো নাম্বার আছে, রুট টু এবং রুট থ্রি, এই দুই ভদ্রলোককে কিন্তু আমি পি বাই কিউ ফরম্যাটে সাজাতে পারবো না। কারণ কি? রুট টুর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আমি জানি না, রুট টুর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে আমি জানি না। রুট টুর ভ্যালু আমরা প্রয়োজনের স্বার্থে লিখে নিই 1.732, অ্যাকচুয়ালি কিন্তু নাম্বারটা 1.732 নয়, রুট টুর ভ্যালু হচ্ছে 1.7324 5, এরকম করে একটা বিশাল বড় একটা নাম্বার।
যেটা টেন্স টু ইনফিনিটিভ, যেটা টেন্স টু ইনফিনিটিভ, যে নাম্বারের কোনো শেষ নেই, যে নাম্বারের কোনো শেষ নেই। তাই আলটিমেট এই নাম্বারটাকে আমি কিভাবে পি বাই কিউ আকারে লিখবো? আমি যদি জানি না দশমিকের পর কতগুলো নাম্বার আছে, তাহলে এটাকে যখন ফ্র্যাকশনে ট্রান্সফার করব, একের ঠিক পিছনে কতগুলো শূন্য যাবে সেটা তো আমি বলতে পারবো না। তাই এই নাম্বারগুলোকে আমি কখনো, যেগুলোর বর্গমূল করা যায় না, সেই নাম্বারগুলোকে কখনো আমি পি বাই কিউ ফরম্যাটে লিখতে পারবো না। সেগুলো আমি কখনো পি বাই কিউ ফরম্যাটে লিখতে পারবো না। Am I clear? প্রত্যেকের ইয়েস পরিষ্কার? স্যার। হ্যাঁ স্যার। শুধু এক শুধু একজন বললে হবে না, বাকিরা কি করছে? হ্যাঁ স্যার। ওকে, সুস্মিতা হয়ে যাচ্ছে তো? হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে √2, √3, √5, √7, √11, √10, এই যে নাম্বারগুলো আছে, যে নাম্বারগুলো কখনোই আমি বর্গমূল করতে পারবো না, মানে অ্যাকচুয়াল বর্গমূল ভ্যালু বা অ্যাকচুয়াল স্কোয়ার রুট করার পরে যে ভ্যালু, সে ভ্যালুটা আমি কোনোদিনই বলতে পারবো না, এদের বলা হয় ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার। এই নাম্বারগুলোর মধ্যে আর এক ভদ্রলোকও পড়ে, যে ভদ্রলোকের নাম হচ্ছে পাই। যে ভদ্রলোকের নাম হচ্ছে পাই। পরীক্ষায় হয়তো ফুড এসেই পরীক্ষার মানে 2019-এ এসেছিল, পাই কি রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার? পাই রেশনাল নাম্বার না ইরেশনাল নাম্বার? কি বলবো? পাই রেশনাল না ইরেশনাল? অন্তরা বলতে পারবে? অন্তরা শুনছে, দেখতে পাচ্ছি। আমি বলি ইরেশনাল কেন ইরেশনাল। পাই এর ভ্যালু তো 22/7। এত বিভাজ্য হবে না কখনোই। 22/7 বিভাজ্য হবে না মানে বুঝলাম না। 7 দিয়ে 22-কে তো ভাগ করা যাবে না, চলতেই থাকবে। 22কে 7 দিয়ে ভাগ করা যাক বা না যাক, আমি তো লিখেছি 22/7। আমি তো লিখেছি 22/7। দুটো পরীক্ষা দুরকম প্রশ্ন এসেছিল, খুব মানে একটা কনভিন্সিং প্রশ্ন এটা, যে পাই এবং 22/7 এদের মধ্যে কে রেশনাল আর কে ইরেশনাল। পাই এবং 22/7 মধ্যে কে রেশনাল এবং কে ইরেশনাল, কি বলবো? সবসময় মনে রাখবে, আমরা যে পাই এর ভ্যালু 22/7 লিখি, অ্যাকচুয়াল কিন্তু পাই এর ভ্যালু 22/7 নয়। আর যেটা তুমি বললে যে 22/7 7কে তো ভাগ করে মানে যাবে না, ওটা তো চলতেই থাকবে, ওটা চলতে থাকবে, ওটা তো আমার আহ, আহ, ভাবার বিষয় নয়। আমার ভাবার বিষয় হচ্ছে যে নাম্বারটাকে কি পি বাই কিউ ফর্মে লিখতে পারছি, যেখানে কিউ কি নট ইকুয়াল টু 0? অবশ্যই লিখতে পারছি। এখানে পি 22 আর কিউ হচ্ছে 7। তাহলে আমি যদি এটাকে লিখতে পারি পি বাই কিউ ফরম্যাটে, এবং কিউ যদি শূন্য না হয়, তাহলে 22/7 সারা জীবন হচ্ছে রেশনাল নাম্বার। ঠিক আছে? পৃথিবীর সমস্ত ফ্র্যাকশন হচ্ছে রেশনাল নাম্বার। একটু আগেই বলেছি, সব ফ্র্যাকশন, যত ফ্র্যাকশন আছে, ঠিক আছে, সবাই হচ্ছে রেশনাল নাম্বার। কিন্তু পাই এর অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু আবার 22/7 নয়। 22/7 আমরা প্রয়োজনের স্বার্থে অঙ্কের গাণিতিক ব্যাখ্যা যাতে খুব ছোট বড় না হয়ে যায়, তাই জন্য আমরা 22/7 ধরে নিয়েছি। পাই এর ভ্যালু কিন্তু অ্যাকচুয়াল 22/7 নয়। পাই এর ভ্যালু অনেক বড় একটা নাম্বার, 3 পয়েন্ট সামথিং, বিশাল বড়, এবং সেটার কোনো শেষ নেই, টেন্স টু ইনফিনিটি। তাই জন্য পাইও হচ্ছে একটি ইরেশনাল নাম্বার। পাইও কি নাম্বার? ইরেশনাল নাম্বার। বুঝা গেল? পরিষ্কার? সবার পরিষ্কার একদম জলের মতো? হ্যাঁ। তাহলে রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার বোঝা হয়ে গেল।
এবার নেক্সট যেটা বলবো সে হচ্ছে এই 4 নম্বর এবং 5 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বরকে একসঙ্গে নিয়ে আর একটা নাম্বার বলা হয়। 4 নম্বর রেশনাল নাম্বার এবং 5 নম্বর ইরেশনাল নাম্বার, এদের দুজনকে নিয়ে আরেকটি নাম্বার তৈরি হয় যার নাম হচ্ছে রিয়েল নাম্বার। যার নাম কি? রিয়েল নাম্বার। তাহলে এই রিয়েল নাম্বারের মধ্যে রেশনাল নাম্বারও পড়ে এবং ইরেশনাল নাম্বারও পড়ে। তাই যদি আমাকে বলে যে বাবা পাই কি একটা রিয়েল নাম্বার, তখন কিন্তু আনসার হবে হ্যাঁ, পাই হচ্ছে রিয়েল নাম্বার। তখন এই প্রবলেমটাই হয় পরীক্ষায়, এটাও দিয়েছিল একবার, যে পাই রেশনাল নাম্বার, রিয়েল নাম্বার, না আরো ইন্টিজার, না তোমার আরেকটা অপশন ছিল নান অফ দিস, এরকম কিছু একটা। তো সেখানে ইরেশনাল নাম্বার না থাকার জন্য, ইরেশনাল নাম্বার অপশনে নেই সেই দেখে সবাই নান অফ দিস আনসারে মেরে চলে এসছে, এবং যথারীতি পাই হচ্ছে রিয়েল নাম্বার সেটা কারোর চোখে পড়েনি। তাই এটা কিন্তু সবাই ভুলে যায় যে রিয়েল নাম্বার হচ্ছে একটা সেট যেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, রিয়েল নাম্বার, এবং সেই সেটের মধ্যে কিন্তু রেশনাল নাম্বারও পড়ে অ্যান্ড ইরেশনাল নাম্বারও পড়ে। ঠিক আছে? তাহলে রেশনাল নাম্বার এবং রিয়েল নাম্বার হচ্ছে এক নয়, রেশনাল নাম্বার এবং রিয়েল নাম্বার কিন্তু এক নয়। তাই রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বারকে একসঙ্গে বলা হয় রিয়েল নাম্বার। আচ্ছা, এরপরে যেটা শিখবো, আর দু রকমের ক্লাসিফিকেশন বাকি আছে, সেটা হচ্ছে প্রাইম নাম্বার অ্যান্ড কম্পোজিট নাম্বারস, আর হচ্ছে ইভেন নাম্বারস অ্যান্ড অড নাম্বারস। এই দু রকম শিখলেই মোটামুটি নাম্বারের একটা আইডিয়া আমরা পেয়ে যাব। তাহলে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার, আচ্ছা আলটিমেট কিন্তু আমরা এখন যে ক্লাসিফিকেশন গুলো করছি সব কিন্তু ইন্টিজারের উপর বেস করি। তাহলে আমাদের আলটিমেট ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার আর ইন্টিজার, এই তিনটের উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। এই তিনটে যেন না গুলিয়ে যায় কারো, এই তিনটাকে যদি মিক্স করে ফেলে তাহলে কিন্তু অসুবিধা। ঠিক আছে? আচ্ছা, প্রাইম নাম্বারস, প্রাইম নাম্বারস কাকে বলে? প্রাইম নাম্বার হচ্ছে সেই নাম্বার যে নাম্বারের মধ্যে এক এবং সেই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার লুকিয়ে নেই। যেটা বললাম কথাটা পরিষ্কার আমার? প্রাইম নাম্বার হচ্ছে সেই নাম্বার যে নাম্বারের মধ্যে এক এবং সেই নম্বর ছাড়া আর কোনো নাম্বার লুকিয়ে নেই। যেমন হচ্ছে একটা নাম্বার আমি বলি 7, তাহলে 7কে আমি কি করতে পারি? 1 দিয়ে ভাগ করতে পারি, আর 7কে আমি 7 দিয়ে ভাগ করতে পারি। এছাড়া আর কোনো নাম্বারকে কি আমি 7 দিয়ে ভাগ করতে পারি? এছাড়া আর কোনো নাম্বারকে কি আমি কোনো নাম্বার দিয়ে কি আমি 7কে ভাগ করতে পারি? তোমরা বলবে না দাদা, একদমই পারা যাবে না। তাহলে 7কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি এবং 7 দিয়ে মানে সেই নাম্বার দিয়ে ভাগ করতে পারি। তাই প্রাইম নাম্বারের ফ্যাক্টর করলে আমি দুটো নাম্বারই পাবো ফ্যাক্টর করলে, একটা হচ্ছে 1
এবং সেই নাম্বার। তাহলে এটা দুভাবে বলা যায়, একটা হচ্ছে যে নাম্বারের মধ্যে এক এবং সেই নাম্বার ছাড়া আর কোনো ফ্যাক্টর পাওয়া যায় না তাকে বলা হয় প্রাইম নাম্বারস। আর একভাবে বলবো কি, যে নাম্বারকে এক এবং সেই নাম্বার ছাড়া আর অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না তাকে আমরা বলবো প্রাইম নাম্বার। তাই যে যেটা ভাবে খুশি বলতে পারে, ঠিক আছে? ফ্যাক্টর অথবা ভাগ করা যায় না। যদি ফ্যাক্টর ভাবতে চাও তাহলে এক এবং সেই নাম্বার, আর যদি ভাগ করতে চাও তাহলেও এক এবং সেই নাম্বার। এবার হচ্ছে কম্পোজিট নাম্বার, ঠিক উল্টো। যে নাম্বারের মধ্যে এক এবং সেই নাম্বার ছাড়াও আরো ফ্যাক্টর লুকিয়ে থাকে, যেমন 9-এর মধ্যে একও লুকিয়ে আছে, 3ও লুকিয়ে আছে, 9ও লুকিয়ে আছে। একও লুকিয়ে আছে, 3ও লুকিয়ে আছে, 9ও লুকিয়ে আছে। মানে 9-কে 1 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, 9 দিয়েও ভাগ যায়। তাহলে যে নাম্বারকে এক এবং সেই নাম্বার ছাড়াও অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ যায় তাকে আমরা বলি কম্পোজিট নাম্বার। এবার হচ্ছে ইভেন নাম্বার এন্ড অড নাম্বার। তাহলে প্রাইম আর কম্পোজিট বোঝা গেছে তো? ক্লিয়ার তো সবার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে। এবার ইভেন নাম্বার এন্ড অড নাম্বারস। হোয়াট ইজ ইভেন নাম্বার, হোয়াট ইজ অড নাম্বার? ইভেন নাম্বার মানে হচ্ছে যে নাম্বারকে 2 দিয়ে ভাগ যায় না, সরি, যে নাম্বারকে 2 দিয়ে ভাগ যায়। আর অড নাম্বার হচ্ছে যাকে 2 দিয়ে ভাগ যায়। ঠিক আছে? এই সব নাম্বারকে 2 দিয়ে তুমি ভাগ করতে পারবে, কিন্তু এরকম নাম্বারকে কোনো নাম্বারকে 2 দিয়ে ভাগ করতে পারবে না। তাহলে যে নাম্বারকে 2 দিয়ে ভাগ যায় তাকে বলবো ইভেন নাম্বার, আর যে নাম্বারকে 2 দিয়ে ভাগ যায় না তাকে আমরা বলবো অড নাম্বার। তাহলে মোটা আমি পুরো নাম্বারগুলো, যত রকমের নাম্বার হয় সব রকম তোমাদের বলে দিয়েছি এখনো পর্যন্ত। আচ্ছা, এবার একটু আমরা নাম্বার সিস্টেমের যে সিটটা দিয়েছি ওই সিটটা একটু চলে আসি, ঠিক আছে? আচ্ছা, দেখো তো প্রথম অঙ্কটা কি বলেছে, অল ন্যাচারাল নাম্বারস অ্যান্ড জিরো আর কল্ড অ্যাজ ড্যাশ নাম্বারস। তাহলে অল ন্যাচারাল নাম্বার এবং তার সঙ্গে যদি জিরোকে অ্যাড করে দিই তাহলে সেই সেটটাকে আমরা কি বলি, একটু আগে আমি বলে দিয়েছি, সেই সেটটাকে আমরা বলি হোল নাম্বার। সেই সেটটাকে আমরা কি বলি, হোল নাম্বার। তাহলে একের আনসার কি হবে, হোল নাম্বার। দেখো আমি প্রত্যেক কিন্তু আনসারও দিয়ে দিয়েছি, ঠিক আছে? সবকটার আনসার এখনো করা হয়নি, সবকটার আনসার কালকের মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সিমিলারলি 2 নম্বর দেখো, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ন্যাচারাল নাম্বারস। এই নিচে যে 3টে নাম্বার দেয়া আছে, এই 3টে স্টেটমেন্ট দেয়া আছে, এই 3টে স্টেটমেন্ট কি ন্যাচারাল নাম্বারের জন্য সত্য? তাহলে কোনটা সত্য সেটা বলতে হবে। বলছে দেয়ার এক্সিস্ট এ স্মলেস্ট ন্যাচারাল নাম্বার। প্রথমেই আমি বলেছিলাম যে সবচেয়ে স্মলেস্ট, সবচেয়ে ছোট ন্যাচারাল নাম্বার কোনটা? সবচেয়ে ছোট ন্যাচারাল নাম্বার কোনটি? কে বলতে One. পারবে? একদম। 1. তাহলে সবচেয়ে ছোট ন্যাচারাল নাম্বার কিন্তু এক্সিস্ট করে, মানে বর্তমান সেটা। তাহলে এই যে স্টেটমেন্টটা 1 নম্বর সেটা একদম ঠিক। দেয়ার এক্সিস্ট এর লার্জেস্ট ন্যাচারাল নাম্বার। লার্জেস্ট ন্যাচারাল নাম্বার আমি কি বলেছিলাম? লার্জেস্ট ন্যাচারাল নাম্বার কখনো পাওয়া সম্ভব নয়, কারণ সেটা টেন্স টু ইনফিনিটি, চলতেই থাকছে। এরকম অনেক বড় নাম্বার হতে পারে, কিন্তু লার্জেস্ট কোনটা সেটা বলা সম্ভব নয়।
তাহলে 2 নম্বর স্টেটমেন্টটা একদম মিথ্যা। বিটুইন টু ন্যাচারাল নাম্বারস দেয়ার ইজ অলওয়েজ এ ন্যাচারাল নাম্বার। দুটো ন্যাচারাল নাম্বারের মধ্যিখানে একটা ন্যাচারাল নাম্বার থাকবে, সেটা কখনো সম্ভব না। 2 আর 3-এর মধ্যিখানে আর কোনো ন্যাচারাল নাম্বার থাকে না। 2 আর 3-এর মধ্যিখানে যে নাম্বার থেকে থাকে সেগুলো হচ্ছে সবই কি নাম্বার? কে বলতে পারবে? রেশনাল নাম্বার। এক্স্যাক্টলি। যে কোনো ন্যাচারাল নাম্বারের মধ্যে যে নাম্বার লুকিয়ে থাকে তারা হচ্ছে রেশনাল নাম্বার। কেন? আচ্ছা, এটা একটু বলা প্রয়োজন আছে। কারণ স্যার ফ্র্যাকশন হয়ে যাবে, ফ্র্যাকশন মানেই তো স্যার হচ্ছে ন্যাচারাল নাম্বার, রেশনাল নাম্বার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। যখনই 2 আর 3 বা 4 যে কোনো ন্যাচারাল নাম্বার মধ্যেখানে নাম্বারগুলো খুঁজতে যাব, তখন আমি কি বলবো? 2-এর পরে যে নাম্বারটা 2.1, 2.2 এরকম করে বাড়তে থাকবে। তাহলে 2.1 কে আমি লিখবো 21/10। তাহলে তাকে আমি কি p/q ফর্মে লিখতে পারছি। তাহলে এরা সবাই হচ্ছে রেশনাল নাম্বার। এরা সবাই হচ্ছে আইদার রেশনাল নাম্বার, আর যদি রেশনাল নাম্বার না দেওয়া থাকে তাহলে লেখা থাকবে রিয়েল নাম্বার। তাহলে আইদার দে আর রেশনাল নাম্বার অর দে আর রিয়েল নাম্বার। Am I correct? Yes. এবার দেখো তার পরের প্রশ্নটাই আছে। এভরি রেশনাল নাম্বার ইজ অলসো এ, প্রত্যেকটা রেশনাল নাম্বার হচ্ছে রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার নিয়ে তৈরি হয় কোন নাম্বার? রিয়েল নাম্বার। তাই এভরি রেশনাল নাম্বার ইজ এ রিয়েল নাম্বার। বোঝা গেছে? সবার পরিষ্কার? 3 নম্বর প্রশ্ন সবার পরিষ্কার তো? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, সবাই একটু হ্যাঁ না বলবে, হ্যাঁ? মুখ বন্ধ করে সবাই থাকবে না, আর আমি বুঝতে পারবো না আলটিমেট কে বুঝতে পারছে না বুঝতে পারছে না। ঠিক আছে? অন্তরা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? হ্যালো, শোনা যাচ্ছে না অন্তরা? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছো তো সব কথা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে ওকে। এবার দেখো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর 4 নম্বর অঙ্কটা আর বলছি না, তা নাম্বার পাই একটু আগে বলে দিচ্ছি, পাই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। 5 নম্বর অঙ্ক খুবই ভালো একটি অঙ্ক। 5 নম্বর অঙ্কটা একটু শিখে নিয়ে আগে। আচ্ছা, এই সেটটা দেখার পর সবাই কি একটু রাত্রিবেলা চেষ্টা করেছিল যে দেখি অঙ্কগুলো কেমন আছে? কারো কি এরকম ইচ্ছা হয়েছিল? কারো এরকম ইচ্ছা হলো না? খুব বাজে ব্যাপার। দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে। অঙ্কটা দেখতে লম্বা চওড়া বিশাল একটা আকার, কিন্তু অঙ্কটার মধ্যে কিছু নাই। There are just 2 ways in which 5 may be expressed as a sum of 2 different positive integers. বলছে যে 5কে 2 ভাবে পজিটিভ ইন্টিজার্স এর সামের আকারে লেখা যায়। মানে কি? 5কে আমরা কি লিখতে পারি? 2+3। 5কে আমরা কি লিখতে পারি? 1+4। আর কি 5কে কোনো নাম্বারের সাম হিসাবে লেখা যেতে পারে? আর কি 5কে কোনো ইন্টিজারের সাম হিসাবে লেখা যেতে পারে? বলবে না দাদা, কোনোভাবেই সম্ভব নয়। 5কে একমাত্র 2 ভাবেই লেখা সম্ভব। 2+3, যেখানে 2ও একটি ইন্টিজার, 3ও একটি ইন্টিজার, এবং 1+4, যেখানে 1ও ইন্টিজার, 4ও ইন্টিজার। তাহলে in how many ways 9 can be expressed in the sum of 2 different positive integers? তাহলে ঠিক একই রকম ভাবে 9কে কিভাবে লেখা যেতে পারে? ঠিক একই রকম ভাবে 9কে কত প্রকারে লেখা যেতে পারে? তাহলে তোমার কথার প্রথম উত্তর আসা উচিত 9কে আমি লিখতে পারি 1+8, যেখানে 1ও ইন্টিজার, 8ও ইন্টিজার। 9কে লিখতে পারি 2+7।
9 কে লিখতে পারি 3 + 6, 9 কে লিখতে পারি 4 + 5। আর কি 9 কে কোনোভাবে লেখা যেতে পারে? বলবেন না দাদা, আর 9 কে তো কোনোভাবে লিখতে পারবো না, আর 9 কে তো কোনোভাবে আমি যোগ আকারে লিখতে পারবো না। তাহলে কত প্রকার ভাবে লেখা গেল 9 কে ভাবে? কত প্রকার ভাবে লেখা গেল? স্যার 4 চার প্রকার ভাবে, একদম। তাহলে in 4 ways we can express 9, যেখানে 9 কে আমরা দুটি ইন্টিজারের সাম হিসাবে প্রকাশ করতে পারি। কারোর অঙ্কটা নিয়ে কোনো ডাউট আছে? কারোর অঙ্কটা নিয়ে কোনো ডাউট? বুঝতে অসুবিধা? বলছে না, মানে কোনো অসুবিধা নেই। আচ্ছা, সুস্মিতা 6 অঙ্কটা কি হবে? সুস্মিতা 6 অঙ্কটা? সুকেশ, সুকেশ চুপচাপ, কি ব্যাপার? মানে করতে পারবো, আর করতে পারবে? দেখছি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, ওটা পিকিউ পিকিউ যদি 64 হয় স্যার, তাহলে স্যার একে 3 ভাগে ভাঙা যাচ্ছে। একটা স্যার 1 আর 64, একটা স্যার 4 × 16, আর একটা স্যার 8 × 8। তাহলে স্যার এখান থেকে আমি যদি তারপরে বলি যে পি প্লাস কিউ সমান হচ্ছে কোন মানটা হবে না, আমরা 3 থেকে স্যার যোগ করলে একটা উত্তর আসছে 16, একটার উত্তর আসছে স্যার 20, আর একটা উত্তর আসছে 65, স্যার 35টা আসছে না। ভেরি গুড, ভেরি গুড, অসাধারণ। তাহলে গল্পটা এখানে এরকম বলা আছে, দুটো সংখ্যা পি আর কিউ, এই পি আর কিউ হচ্ছে দুটি সংখ্যা যাদের গুণফল হচ্ছে 64, যাদের গুণফল হচ্ছে 64। তাহলে আমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে 64 কোন কোন নাম্বারের গুণফল, কোন কোন নাম্বারের গুণফল, মানে পি আর কিউ এই দুটি নাম্বার কি কি হতে পারে। ফার্স্ট যেটা হতে পারে সেটা হচ্ছে 1 × 64, 1 × 64। অবশ্যই মনে রাখতে হবে যে পি আর কিউ কিন্তু ইন্টিজার্স, পি আর কিউ কিন্তু ইন্টিজার্স। ওকে, বলেই দিয়েছে উপরে যে পি এন্ড কিউ আর টু পজিটিভ ইন্টিজার্স। আর কি হতে পারে? সবার বলবে যে তাহলে যদি 1 × 64 হয় তাহলে 2 × 32 হবে, 2 × 32 হবে। আর কি হতে পারে? 8 × 8 হতে পারে, 4 × 16 হতে পারে, 4 × 16 হতে পারে। আর আপাতত কিছু মাথায় আসছে না। তাহলে এই 4 রকম হতে পারে, এই 4 রকম হতে পারে। বার করতে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ক্যানট বি দ্য ভ্যালু অফ পি প্লাস কিউ। তাহলে পি আর কিউ এর ভ্যালু আমি পেয়ে গেছি, তাহলে পি প্লাস কিউ করতে বলেছে। 1 + 64 করলে হয় 65, 2 + 32 করলে হয় 34, 8 + 8 করলে হয় 60, সরি 16, 4 + 16 করলে হয়। তাহলে এই 4টে অপশন, এখানে 4টে নাম্বার পেয়েছি, 4টে নাম্বার কি দেখা যাচ্ছে অপশনের মধ্যে? বলবে হ্যাঁ দাদা, 16 তো আমি দেখতে পাচ্ছি, তাহলে 16 তো আনসার হতে পারে না। 20 তো দেখতে পাচ্ছি, 20 আনসার হতে পারে না। 65ও দেখতে পাচ্ছি ডিতে, এটাও হতে পারে না। 34 আমি দেখতে পাচ্ছি না কোথাও এখানে, তার বদলে দেখতে পাচ্ছি 35, তার বদলে দেখতে পাচ্ছি কি 35। তাহলে 35 জীবনেও পি প্লাস কিউ এর ভ্যালু হতে পারে না, 35 জীবনেও পি প্লাস কিউ এর ভ্যালু হতে পারে না, হতে পারে 34, লেখা আছে 35। তাহলে আনসার কোনটা হবে? 35। আনসার কোনটা হবে? 35। সি ইজ দ্য কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝা গেল? এবার চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 7। এটা নিয়ে কারো কোনো ডাউট নেই তো? 5 নম্বর অঙ্ক নিয়ে
নম্বর অঙ্ক নিয়ে কারোর কোনো ডাউট নেই তো? বলবেন না কোনো ডাউট। 6 নম্বরে চলে আসি। এটা 6 নম্বরই করলাম। 7 নম্বর। 7 নম্বরে কি বলেছে? If n is an integer between 20 and 80, then any of the following could not be n plus 7 except. আচ্ছা, এই যে অঙ্কটা বলেছে, এই অঙ্কটার মানে বুঝতে গেলেই অনেকের মাথা খাতা খারাপ হয়ে যাবে, যে অঙ্কটার মানেটা কি। কেউ কি এটার মানে উদ্ধার করতে পেরেছে? কেউ কি এটার মানে উদ্ধার করতে পেরেছে? স্যার বলছি, দেখুন এন ইজ এ ইন্টেজার বিটুইন 20 থেকে 80। তার মানে স্যার 20, মানে লোয়েস্টটা হচ্ছে 20 আর হাইয়েস্টটা হচ্ছে 80। এরপরে স্যার হচ্ছে মানে এর ভিতরে সংখ্যাগুলো মানে 20-র সঙ্গে 7 যোগ করতে হবে, 80-র সঙ্গে 7 যোগ করতে হবে। সেখান থেকে স্যার তাই করতে উত্তরটা বার হবে। স্যার করতে হবে। 21 থেকে 79 তো, 21 থেকে 79 তো, যেটা হবে না। 79 প্লাস 7 স্যার, আচ্ছা আপনার ঠিক আছে, বুঝে গেছি। 87। এবার আমি একটু বলি। হুম। এটা হচ্ছে গল্পটা বলা আছে যে এন এর ভ্যালু হচ্ছে 20 থেকে 80। এটা হচ্ছে অ্যাকচুয়াল গল্পটা অঙ্কে বলা আছে। এবার বলেছে যে এই যে নিচে 4টে অপশন দেয়া আছে, এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা n প্লাস 7 এর ভ্যালু হতে পারে না। n প্লাস 7 এর ভ্যালু হতে পারে না। দেখো, n এর ভ্যালু 20 থেকে 80-র মধ্যে যে কোনো নাম্বার হতে পারে। তাহলে যখন এটাকে, এই যে গল্পটা, এই গল্পটাকে বলা হয় ইনইকুয়ালিটি। এটাকে বলা হয় ইনইকুয়ালিটি। এটাকে বলা হয়। এই ইনইকুয়ালিটির মধ্যে যদি এইখানে আমি 7 দিয়ে যোগ করি, তাহলে এদিকেও 7 দিয়ে যোগ করতে হয়, এদিকেও 7 দিয়ে যোগ করতে হয়। মানে এন এর সঙ্গে যে অ্যাক্ট আমি পারফর্ম করব, সেম অ্যাক্ট আমাকে 20-র সঙ্গেও করতে হবে, 80-র সঙ্গেও করতে হবে। তাহলে n প্লাস 7 এখানে করলে এখানেও 20 প্লাস 7, আর এখানেও 80 প্লাস 7। তাহলে আলটিমেট n প্লাস 7 এর ভ্যালু 27 থেকে 87 এর মধ্যে বিচরণ করছে। 27 থেকে 87 এর মধ্যে বিচরণ করছে। তাহলে এই যে 4টে অপশন নিচে দেওয়া আছে, এর মধ্যে দেখো n প্লাস 7 এর ভ্যালু 47 দেওয়া আছে, যেটা এই রেঞ্জের মধ্যেই পড়ে। 27 থেকে 87-র মধ্যেই একটা নাম্বার 47, 58ও তাই, এবং 84ও তাই। একমাত্র 88 সেই নাম্বার, যে নাম্বার 87 কে ক্রস করে চলে গেছে। 87 কে ক্রস করে চলে গেছে। তাই 88 হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার, যে কখনো n প্লাস 7 এর ভ্যালু হতে পারে না। যে কখনো n প্লাস 7 এর ভ্যালু হতে পারে না। বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। ওকে। সুস্মিতা, এবার স্ট্রং পজিশনে চলে এসেছি, তাই তো আমরা, মানে আলটিমেট জিওমেট্রি ছেড়ে এরিথমেটিক ঢুকেছি, মানে বিশাল আনন্দ। হ্যাঁ স্যার, আমি জিওমেট্রিটাই খালি আটকে যাচ্ছে, আমার গাড়ি ওখানেই আটকে যাচ্ছে। কোনো ব্যাপার না, ও গাড়ি ঠিক পার হয়ে যাবে। 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক করার আগে আমি একটা ছোট্ট বিবরণ দিয়ে দিই।
একটা আমি লিখেছি প্লেস ভ্যালু, একটা আমি লিখেছি প্লেস ভ্যালু, আর একটা আমি লিখেছি ফেস ভ্যালু। প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, এই দুটো জানা কিন্তু খুব দরকার নাম্বার সিস্টেম। হোয়াট ইজ প্লেস ভ্যালু? আমি একটা নাম্বার লিখছি। আচ্ছা, নাম্বার লেখার আগে আমি একটা গল্প বলে দিই ছোট্ট করে। এই যে 3795, এই যে প্রত্যেকটা ভদ্রলোক, এই প্রত্যেকটা ভদ্রলোক এদের বলা হয় ডিজিটস, দে কল্ড ডিজিট। আমরা প্রথমেই নাম্বার সিস্টেমের গল্পে বলেছিলাম যে এদের বলা হয় ডিজিট বা নাম্বার। প্রথম কথাই আমি এটাই বলেছি যে আমাদের পৃথিবীতে যত সব নাম্বার তৈরি হয়েছে, যত সব সংখ্যা তৈরি হয়েছে, সবাই কিন্তু 0 থেকে 9 এই 10টা নাম্বার বা 10টা ডিজিটের উপর বেস করে তৈরি হয়েছে। এবার কি করে সেটা তৈরি হয়েছে? আমাকে যেটা বললো যে একটা সংখ্যা 372 বা 3795, এই 3795 কি করে তৈরি হলো? 3795 কি করে তৈরি হলো? এই যে 3795 এর 5, এটা হচ্ছে রাইট মোস্ট ডিজিট। এ হচ্ছে রাইট মোস্ট ডিজিট। তাহলে রাইট মোস্ট ডিজিটে যে থাকবে তাকে বলা হয় ইউনিট প্লেস, তাকে বলা হয় ইউনিট প্লেস। তাকে বলা হয় ইউনিট প্লেস, বা বাংলায় এটা বলা হয় একক স্থানীয় সংখ্যা। বাংলাটা বলছি কারণ বাংলাটা শুনতে অনেক অভ্যস্ত, তাই নেক্সট টাইম কিন্তু বাংলা বলবো না। একে বলা হয় ইউনিট প্লেস, আর এই ডিজিটটাকে বলা হয় ইউনিট ডিজিট। এই ডিজিটটাকে বলা হয় ইউনিট ডিজিট। তাহলে যদি বলে যে 3795 এর ইউনিট ডিজিট কত, তুমি কি বলবে? চোখ বন্ধ করে বলবে 5 হচ্ছে এর ইউনিট ডিজিট। আর ইউনিট প্লেসে কে বলে আছে? এই হচ্ছে ইউনিট প্লেস, হচ্ছে কোনটা? এই 5 যে প্লেসে আছে, যে স্থানে আছে, যে জায়গায় আছে, সেটা হচ্ছে ইউনিট প্লেসের জায়গা। ঠিক আছে? এই যে সংখ্যাটার, এই বড় সংখ্যাটা, এই যে 5টা, যেটার নাম হচ্ছে ইউনিট ডিজিট, এই 5টার ফেজ ভ্যালু কত? এই 5টার ফেজ ভ্যালু কত? আমি পৃথিবীতে যত মানুষ আছে সবার কি ইউনিক ইউনিক নাম দেওয়া আছে, প্রত্যেকের মুখ আলাদা আলাদা। আমি শ্যামসুন্দর, এই যে ভদ্রলোককে দেখে বললাম ওর নাম শ্যামসুন্দর, কারণ ওর মুখটা দেখে মনে হলো শ্যামসুন্দরের মতো, তাই ও শ্যামসুন্দর। ঠিক আছে? তাহলে এই যে 5, একে 5 কেন বললাম? কারণ এর মুখ দেখে, এর মুখ দেখে মনে হচ্ছে 5-এর মতো দেখতে, তাই এ 5। ঠিক আছে? তাই এর ফেস ভ্যালু, এই যে নাম্বারটা, বড় নাম্বারটা লেখা আছে, এর মধ্যে 5-এর ফেস ভ্যালু কত যদি জিজ্ঞেস করে, তাহলে 5-এর ফেস ভ্যালু হচ্ছে 5। তাহলে ফেস ভ্যালু মানে হচ্ছে যাকে দেখে যেটা মনে হয় সেটাই তার ফেস ভ্যালু। সিমিলারলি 9, এর ফেস ভ্যালু কত? বলবো 9, কারণ একে দেখে 9-এর মতোই লাগছে। সিমিলারলি 7, আর সিমিলারলি 3। তাহলে এদের যা এদের নাম, সেই নামটাকেই বলা হয় ফেস ভ্যালু, মানে দেখে যা মনে হয়। 3কে দেখে তো আর গাধা বা গরু মনে হবে না, 3কে দেখে 3 মনে হবে। তাই 3-এর ফেস ভ্যালু হচ্ছে 3। 7-এর ফেস ভ্যালু কত? 7। 9-এর ফেস ভ্যালু হচ্ছে 9। 5-এর ফেস ভ্যালু হচ্ছে 5। এবার আবার শুরু করি। 5 ইউনিট প্লেস মানে একক স্থানীয় সংখ্যায় বসে আছে, তাই এদের ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট, বা এটাকে আর একটা গল্প বলা যায়, এর মাথায় 10⁻0 লুকিয়ে আছে। এর মাথায় 10⁻0 লুকিয়ে আছে। 10⁻0 লুকিয়ে আছে। এবার এই যে ভদ্রলোক 9, 9 হচ্ছে 10th প্লেস। 9 হচ্ছে দশক স্থানীয় সংখ্যা, বাংলায় বলতাম দশকের স্থান, সেটাকে বলা হয় 10th প্লেস। সেটাকে বলা হয় 10th প্লেস। তাই জন্য এই ভদ্রলোককে হচ্ছে 10⁻1 দিয়ে গুণ করা হয়। এই ভদ্রলোককে কি করা হয়? 10⁻1 দিয়ে গুণ করা হয়। 7 হচ্ছে 100th প্লেস, শতক স্থানীয় সংখ্যা। তাহলে এটা হচ্ছে 10 স্কোয়ার দিয়ে গুণ করা হয়। একে কি করা হয়? 10 স্কোয়ার দিয়ে গুণ করা হয়। আর এই হচ্ছে 1000 প্লেস। এই হচ্ছে 1000 প্লেস।
তাই একে কি করা হয় 10 কিউব দিয়ে গুণ করা হয়, 10 কিউব দিয়ে কি গুণ করা, তাহলে এই নাম্বারটা কি করে তৈরি হয়েছে আমি কি বলবো 3 ইন্টু 10 কিউব প্লাস 7 ইন্টু 10 স্কোয়ার প্লাস 9 ইন্টু 10 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 0। আর কারোর পাওয়ার 0 মানে হচ্ছে তার ভ্যালু হচ্ছে কত 1, তার ভ্যালু হচ্ছে কত 1। তাহলে এইভাবে কিন্তু সংখ্যা তৈরি হয়, এইভাবে কিন্তু সংখ্যা তৈরি হয়। তাহলে দেখো এটাকে ভাঙলে কিরকম লাগে 3 এর 10 কিউব মানে হচ্ছে 3 ইন্টু 1000 মানে 3000, 7 ইন্টু 10 স্কোয়ার মানে 700, 9 ইন্টু 10 মানে 90, 5 ইন্টু 1 মানে 5, হলো 3795। বলো হয়েছে 3795? কারো কোনো ডাউট আছে? না স্যার। ওকে, তাহলে এইভাবেই কিন্তু নাম্বারের উৎপত্তি। কোনো একটা বড় নাম্বার কি করে তৈরি হয়েছে, ঠিক এইভাবে তৈরি হয়েছে। এবার চলে আসি, এই যে বড় নাম্বারটা প্রত্যেকটা ফেস ভ্যালু দেখে যেগুলো মনে হয় সেটা ফেস ভ্যালু, আর প্লেস ভ্যালু কি, প্লেস ভ্যালু হচ্ছে এইটা। দেখো 5টা কোথায় আছে ইউনিট প্লেসে, তাহলে 5-এর প্লেস ভ্যালু কত 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0, এ হচ্ছে 5-এর প্লেস ভ্যালু। 9-এর প্লেস ভ্যালু কি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 1, কারণ এ হচ্ছে কোথায় আছে 10th প্লেসে, তাই 9 ইন্টু 10 টু দি পাওয়ার 1। 7-এর প্লেস ভ্যালু কত 7 ইন্টু 10 স্কোয়ার, তার মানে 700। আর সিমিলারলি 3-এর প্লেস ভ্যালু কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার কিউব। এই প্রত্যেকের আলাদা করে প্লেস ভ্যালু যদি এই নাম্বারটা দিয়ে বলে তাহলে আমি আরামসে বলতে পারবো। তাহলে এখন আমার প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু নিয়ে কোনো সন্দেহ নেই, প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু নিয়ে কোনো সন্দেহ নেই। আছে কারো, কারোর আছে? কারোর সন্দেহ আছে বুঝবো? হ্যাঁ স্যার মুছে দিন। আর সবাই খুব সুন্দর বুঝতে পেরেছে। এবার আমি একটা সবাইকে কোশ্চেন জিজ্ঞেস করবো। বলো তো আনসার কি হবে? -58 লাখ -5। হ্যাঁ, স্যার এটাই হবে তো? এটা তুমি কি বললে? হ্যাঁ আপনি তো বললেন প্লেস ভ্যালু এন্ড ফেস ভ্যালু অফ 5। 5 তো স্যার লাখের ঘরে আছে। 58 লাখ কোত্থেকে? মানে 58 লাখ তো হ্যাঁ 50 লাখ মাইনাস না হ্যাঁ না কোয়েল স্যার বলো, 50 লাখ স্যার কোয়েল 50 কিছু বলতে। হ্যাঁ বলো। হ্যালো স্যার হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার 50 lakhs minus 5 ভেরি গুড, 50 lakhs minus 5 is the answer. 50 lakhs minus 5। তাহলে আমি যখনই আমাকে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু যেটা বলবে আমি শুধু তার দিকেই দেখবো, ঠিক আছে? আমি বাকি কি নাম্বার আছে কোথায় আছে দেখার দরকার নেই।
আমার শুধু দেখতে হবে 5-এর দিকে, 5 কোন ঘরে বসে আছে, আর 5কে দেখে কার মতো লাগে, 5-এর মতো। তাহলে এর ফেস ভ্যালু তো 5ই হবে। আর প্লেস ভ্যালু কি? 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6টা ঘর আগে আছে, তার মানে 5 ইন্টু 10টা, 6টা শূন্য, তাই তো? 5 ইন্টু 6টা শূন্য মাইনাস, এটা হচ্ছে answer। বোঝা গেল? রশ্মিতা, বোঝা গেল তো? হ্যাঁ স্যার, প্লেস হ্যাঁ স্যার। ভ্যালু, প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুতে একটাই জিনিস, সেটা হচ্ছে যেখানে যে বসে আছে তাকে নিয়ে কাজ, আদার্স নাম্বার নিয়ে কিন্তু কোনো কাজ নেই, ঠিক আছে? আদার্স নাম্বার নিয়ে কোনো কাজ নেই। তাহলে প্লেস ভ্যালু ফেস ভ্যালু আমার মনে হচ্ছে সবার পরিষ্কার, আর কেউ কোনোদিন ভুলবে না। এবং আমি 100% শিওর কোনো একটা পরীক্ষা, মানে এবারে আইদার সেটা ফুড এসেই হোক বা ক্লার্কশিপ হোক, এটা একটা আসবেই। আচ্ছা, বুঝলাম। দশ নম্বর অঙ্কটা কেউ করতে পার? আচ্ছা, তাহলে 8 নম্বর অঙ্কটা দেখে নাও, আনসার কি হবে। x, y, z be the digits of a number beginning from the left. তাহলে x, y আর z এটা হচ্ছে ডিজিট, 3টে ডিজিট। আমি এরকম একটু আগে বলেছিলাম 3, 7, 9 একটা 3টে ডিজিট, সেরকম 3, 7, 9 না দিয়ে বলেছে x, y, z বিগিনিং ফ্রম দ্য লেফট। তাহলে লেফটে হচ্ছে এক্স, তারপরে ওয়াই, তারপর জেড। তাহলে এই ভদ্রলোকটার প্লেসটা কি প্লেস? এটা হচ্ছে ইউনিট প্লেস বা ইউনিট ডিজিট। তার মানে আনসারে জেড ইন্টু 10⁻0 মানে জেড। ওয়াই কি হবে? ওয়াই ইন্টু 10⁻1, তার মানে হচ্ছে 10y। আর এক্স কি হবে? 10 স্কোয়ার মানে 100x। তাহলে 100x plus 10y plus z is the actual number what they want. বোঝা গেল? বোঝা গেল কি? বলবে হ্যাঁ দা, খুব সুন্দর বোঝা গেছে। তাহলে এটা কত নম্বর অঙ্ক করলাম আমরা? 8 নম্বর অঙ্ক। আর কোনো ডাউট নেই। আচ্ছা, তাহলে 8, 9, 10, 11 এটা 3, 12, এই চারটে হচ্ছে একই রকমের অঙ্ক, ঠিক আছে? এই চারটে অঙ্ক তোমরা মধ্যে একটা অঙ্ক আমি বলে দিচ্ছি, বাকি তোমরা নিজেরাই করতে পারো। আমি 11টা বলে দিচ্ছি। If n-1 is an odd number, what are the two other odd numbers nearest to it? আচ্ছা, এই 11 নম্বর অঙ্কটা করার আগে আমি তোমাদের অড নম্বর কি সেটা কিন্তু তোমাদের খুব ভালো করে বুঝিয়েছি, যে হোয়াট ইজ অড নাম্বার। অড নাম্বার মানে হচ্ছে যা 2 দিয়ে ভাগ যায় না। তাহলে বাস্তব বা গণিত শাস্ত্রের যে নাম্বার গুলো আছে, যে অড নাম্বার গুলো আছে, দেখো প্রত্যেকটা অড নাম্বারের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে কত করে? 2 করে ডিস্টেন্স। কত করে ডিস্টেন্স বাবা? 2 করে ডিস্টেন্স। তাহলে আগে গেলে +2 যাব, আর পেছনে গেলে -2 আসবো, পেছনে গেলে -2 আসবো। তাহলে n-1 যদি একটা নাম্বার হয়, যেটাকে আমি x দিতে পারি, x বলতে পারি, তাহলে এর পরে এবং আগে যে এটা বলে দিল অড নাম্বার, এটা বললো অড। আর সিমিলারলি এই একই কথা ইভেন এর ক্ষেত্রেও প্রযোজ্য। এটা যদি অড হয় তাহলেও এটা প্রযোজ্য, এটা যদি ইভেন হয় তাহলেও এটা প্রযোজ্য। তাহলে যদি এর আগে এবং পরের অড বা ইভেন নাম্বার বার করতে বলে, তাহলে আমি একটু আগে কি বলেছি, যে এর পরে মানে x+2, আর ঠিক এর পেছনে মানে x-2, এই দুটো হবে। আর x মানে কি? n-1।
তাহলে n মাইনাস ওয়ান মাইনাস টু আর n মাইনাস ওয়ান প্লাস টু, এই দুটো নাম্বার হচ্ছে কনজিকিউটিভ অড নাম্বার বা ইভেন নাম্বার। তাহলে n মাইনাস ওয়ান মাইনাস টু মানে হচ্ছে n মাইনাস থ্রি, আর এই হচ্ছে n প্লাস ওয়ান, n প্লাস ওয়ান। আনসার মিলেছে? আনসার কি মিলেছে? আর সবার কি বোধগম্য হয়েছে? সবার কি বোধগম্য হয়েছে এটা? হ্যাঁ স্যার বুঝেছি। ভেরি গুড। আচ্ছা, এবার ইউনিট ডিজিটটা একটু ছোট্ট করে বলে দিই। টাইপ টু, টাইপ ওয়ান এর গল্প আমাদের শেষ, এবার টাইপ টু। টাইপ টু যেটা আছে সেটা হচ্ছে ইউনিট ডিজিট। তাহলে ইউনিট ডিজিট আমি একটু আগেই বলেছি যে কোনো একটা বড় সংখ্যার, কোনো একটি বড় সংখ্যা দেয়া আছে 3, 4, 7, 8, 5, 6, এই সংখ্যাটির একদম রাইট মোস্ট যে নাম্বার থাকবে সে হচ্ছে ইউনিট ডিজিট, সে হচ্ছে ইউনিট ডিজিট। তাহলে একটা বড় নাম্বার দিয়ে দিয়ে তার ইউনিট ডিজিট বার করতে বললে সেটা আমি খুব সহজেই বার করতে পারবো যে 3, 4, 7, 8, 5, 6 এই সংখ্যাটির মধ্যে যে রাইট মোস্ট নাম্বারটা আছে সেই হচ্ছে ইউনিট ডিজিট। কিন্তু যদি এই সংখ্যাটার মাথায় একটা পাওয়ার দিয়ে দেয় 3, 4, 7, 8, 5, 6 দিয়ে মাথায় একটা পাওয়ার দিয়ে দিল, 2 ধরো 2 দিল, ঠিক আছে, প্রথমে আমি 2 দিয়ে আলোচনা করি। তাহলে 2 দিলে আমি কি এই সংখ্যাটার ইউনিট ডিজিট বার করতে পারবো? হ্যাঁ পারবো। হ্যাঁ স্যার 6ই হবে। হ্যাঁ, খুব ভালো কথা। এবার হচ্ছে এই যে 6 হবে সুস্মিতা বললো, কি করে বললো? কারণ হচ্ছে আমি জানি যে আগে আমি পাওয়ারটা দেখবো না, পাওয়ার দেখার দরকার নেই, আমি সংখ্যাটা দেখতে পাচ্ছি, এই সংখ্যাটার মধ্যে ইউনিট ডিজিট কে 6, তাহলে বাকি সংখ্যাগুলো কোনো দরকার নেই। পরীক্ষা হলে প্রশ্নটা দেখার পরেই আমি শুধু 6 কে দেখবো, ইউনিট প্লেসে যে বসে আছে। এবার 6 এর মাথায় কে আছে? 2। 6 এর মাথায় কে আছে? 2। তাহলে 6 স্কোয়ার কত? 36 হয়। 6 স্কোয়ার কত? 36। তাহলে 36 ইউনিট ডিজিট কত? 6। তাহলে আনসার হলো 6। তাহলে আনসার হলো 6। এবার হচ্ছে যদি এখানে 2 ছিল তাই আপনি আরামসে বলে দিলেন যে 6 স্কোয়ার 36 হয়, তাই জন্য ইউনিট ডিজিট হচ্ছে 6। কিন্তু 6 স্কোয়ার যদি 2 এর জায়গায় 22 থাকে, 6 এর মাথায় যদি 2 এর জায়গায় 22 থাকে, তাহলে আপনি কি বলবেন যে কত হবে এর আনসার? তখন তো খুব সমস্যা হয়ে গেল, তাহলে কি করে করবো? এটার জন্যই একটা গণিত শাস্ত্রে একটা ছোট্ট খেলা নিয়ে এসছে। সেই খেলাটা হচ্ছে, আমরা সবাই একটু আগেই দেখেছি যে টোটাল 0 to 9 10টা সংখ্যা আছে। 0 to 9 10টা সংখ্যা আছে। এই 0 to 9 10টা সংখ্যার মধ্যে 0 যদি কারোর ইউনিট ডিজিট থাকে, তার মাথায় যাই থাকুক না কেন পাওয়ার, সে ইউনিট ডিজিট সবসময় 0ই হবে। ঠিক আছে, এবার 0 বাদ দিয়ে 1 কিন্তু এর মধ্যেই পড়ে। 1 এবং 0-র মাথায় যাই থাকুক না কেন, তার ইউনিট ডিজিট কিন্তু 0 অথবা 1ই হবে। 0 অথবা 1ই হবে।
এরপরে যে আমি গল্পটা বলবো সেটা খুব ভালো করে শুনুন। যদি 2, 3, 7, 8 থাকে, 2 অথবা 3 অথবা 7 অথবা 8 থাকে ইউনিট ডিজিটে, তাহলে পাওয়ার যেটা হবে, তাহলে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটাকে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। পাওয়ারকে কি করতে হবে? পাওয়ারকে ডিভাইডেড বাই 4 করতে হবে, ডিভাইডেড বাই 4 করতে হবে, ডিভাইডেড বাই 4 করতে হবে। 4 করার পরে যে থাকবে তাকে আমাকে ইউনিট ডিজিট বার করতে হবে। যেমন এবার একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ছোট্ট উদাহরণ দিয়ে বলি। ধরো 358 টু দি পাওয়ার 358 বললো এটার ইউনিট ডিজিট কত বলো। তাহলে সবার সময় আমি প্রথমেই বলেছি যে কোনো একটা নাম্বার দেখে, তিনটে নাম্বার আছে, তিনটে নাম্বারের মধ্যে ইউনিট ডিজিট কে 8, তাহলে এইদিকে যে নাম্বার আছে তাদের সব প্রথমেই আউট করে দাও। তাহলে 8 টু দি পাওয়ার 358, তাহলে বেসে কে আছে 8। আমি কি বলেছি? 2, 3, 7, 8, 2, 3, 7, 8 যেই থাকুক না কেন আমাদের পাওয়ার কি করতে হবে? 2, 3, 7, 8 এর মধ্যে যে কোনো একজন বেসে থাকে, এখানে হচ্ছে বেস, লিখে রাখলাম এখানে, এটা হচ্ছে বেস। বেসে যদি 2, 3, 7, 8 এর মধ্যে যে কোনো একজন থাকে, আমি দেখতে পাচ্ছি 8 আছে, আমি পাওয়ারকে কি করব? 4 দিয়ে ভাগ করব, 358 কে 4 দিয়ে ভাগ করব। তাহলে 358 কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে কি হয়? 4 8 32, 38, 4 9 36, পড়ে থাকে কত? রিমাইন্ডার 2। সবসময় মনে রাখবে এই রিমাইন্ডার যে আসে, যে রিমাইন্ডার পড়ে থাকে সেই হয়ে যায় পাওয়ার, রিমাইন্ডার যে আসে সেই হয়ে যায় পাওয়ার। তাহলে 8 স্কোয়ার হচ্ছে কত? 64, 8 স্কোয়ার কত? 64, তার মানে ডিজিট কত? 4 ইজ দ্য কারেক্ট আনসার। কার বুঝতে অসুবিধা? কার বুঝতে অসুবিধা আছে? কেউ এরকম আছে বুঝতে পারেন? শ্যামসুন্দর পরিষ্কার? অন্তরা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে 2, 3, 7, 8 এর মধ্যে যে কোনো একজন যদি আমার বেঁচে থাকে, তাহলে আমি কি করব? পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করার পর যে রিমাইন্ডার পড়ে থাকবে সেই হয়ে যাবে পাওয়ার, সেই হয়ে যাবে পাওয়ার। এবার দেখো তাহলে আলটিমেট কটা সংখ্যা হয়ে গেল? 1, 2, 3, 4, 5, 6টা সংখ্যা হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের গল্প হচ্ছে 4 আর 9 থাকে, 4 আর 9 যদি বেঁচে থাকে, 4 আর 9 যদি বেঁচে থাকে, তাহলে মনে রাখবে যদি পাওয়ার ইভেন হয়, এখানে হচ্ছে ইউনিট ডিজিট না করে এটা পাওয়ার লিখে রাখো, পাওয়ার যা হবে আর এটাই ইউনিট ডিজিট এখানে লিখে রাখো। চার আর 9 যদি বেস থাকে, তাহলে পাওয়ার যদি ইভেন হয়, পাওয়ার যদি ইভেন হয় তাহলে ইউনিট ডিজিট হবে 6 এবং 1, আর যদি পাওয়ার অড হয়, যদি পাওয়ার অড হয় তাহলে ইউনিট ডিজিট হবে 4 এবং 9। তাহলে ইউনিট কত হবে? 4 এবং 9। তাহলে বোঝা গেল? সবসময় মনে রাখবো যদি বেসে 4 এবং 9 থাকে, তাহলে যদি পাওয়ার ইভেন হয় তাহলে 6 4 এর জন্য 6, 9 এর জন্য 1 হবে ইউনিট ডিজিট, আর 4 আর 9 যদি বেঁচে থাকে, পাওয়ার যদি অড হয় তাহলে 4 এর জন্যই 4, 9 এর জন্য 9 হবে, 9 এর জন্য 9 হবে কি? ইউনিট ডিজিট। এটা সবাই জানে যে 4 এর স্কোয়ার
কত হয় 16, ইউনিট কত 6, 9 স্কোয়ার কত হয় 81, ইউনিট কত 1। সিমিলারলি 4 এর কিউব কত হয় 64 হয়, 9 এর কিউব কত হয় বাবা, 9 এর কিউব হয় 729, 729। তাহলে দেখো যখন স্কোয়ার হচ্ছে, স্কোয়ার মানে ইভেন নাম্বার হচ্ছে, তখন ইউনিট হচ্ছে 6। এখানে যখন 9 এর মাথায় যখন ইভেন নাম্বার হচ্ছে তখন ইউনিট হচ্ছে 1। সিমিলারলি 4 এর মাথায় যখন অড হচ্ছে তখন ইউনিট হচ্ছে 4, 9 এর পাওয়ার যখন অড হচ্ছে তখন ইউনিট হচ্ছে 9। সবার পরিষ্কার? সবার পরিষ্কার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কারোর কোনো ডাউট নেই। সিমিলারলি যদি 5 আর 6 থাকে, 5 আর 6 যদি বেঁচে থাকে তাহলে পাওয়ার ইভেন হোক অড হোক, পাওয়ার যাই থাক না কেন, 5 আর 6ই হয়ে যাবে তোমার ইউনিট ডিজিট। 5 আর 6ই হয়ে যাবে তোমার ইউনিট ডিজিট। তাহলে ইউনিট ডিজিট 5 আর 6 এর জন্য পাওয়ার দেখার প্রয়োজন নেই, শুধু একমাত্র খাটুনি আমার যেটা, সেটা 2, 3, 7, 8 এই 4 জনের জন্যই আমাকে অঙ্ক করতে হয় একটু, বাকি কোনোটার জন্য কোনো অঙ্ক করতে হবে না। পরিষ্কার সবার এবার? আচ্ছা, এবার বুঝলাম। এবার একটু ইউনিট ডিজিটের অঙ্কগুলো, কয়েকটা অঙ্ক আগে দেখিয়ে দিই, তারপর আবার পরের টপিক। সবার ক্লাস ভালো লাগছে? কারো বোরিং লাগছে না? না স্যার। আচ্ছা, আচ্ছা দেখো তো 19 নম্বর অঙ্কটা ইউনিট ডিজিটের। 17টা আগে 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 বলে দিই, 16টা, 16 অঙ্কটা আগে একটু দেখে নাও। 16 অঙ্কে কি বলা আছে, 1570 এর হোল স্কোয়ার, 1571 এর হোল স্কোয়ার, আর হচ্ছে 1572 এর হোল স্কোয়ার, 1573 এর হোল স্কোয়ার। তাহলে এগুলোর কি করতে হবে আমাকে, ইউনিট ডিজিট বার করতে হবে। তাহলে ইউনিট ডিজিট বার করার আগে আমি বলে দিয়েছি কি, আমার যখন ইউনিট ডিজিট নেই কাজ, বাকি তিনটের কোনো দরকার নেই, বাকি তিনটের কোনো দরকার নেই, কি আছে না আছে আমার দেখে কোনো লাভ নেই। তাহলে 0-র পাওয়ার যাই থাক না কেন সে তো 0 হবেই, 1-এর পাওয়ার যাই থাক না কেন সে তো 1 হবেই, 2-এর পাওয়ার স্কোয়ার মানে 4, আর 3-এর স্কোয়ার 9। তাহলে 9, 4, 13, 1, 14 মানে 4 হচ্ছে রিকোয়ার্ড আনসার, 4 হচ্ছে আমার আনসার হবে। ঠিক আছে, পরিষ্কার সবার? বলবে হ্যাঁ দাদা একদম পরিষ্কার। 19 নম্বর অঙ্কটা দেখো, 19, তারপরে একদম ডাইরেক্ট 19 অঙ্ক করো। সুস্মিতা কিছু বলছিলেন? টু 2153 টু দি পাওয়ার 167, এটার ইউনিট ডিজিট আমার বার করতে বলেছে। 215753 2153 হোল টু দি পাওয়ার 167, এটার ইউনিট ডিজিট বার করতে বলেছে। কি করে বার করবে? তাহলে দেখো আমি বলেছি ইউনিট ডিজিট বার করার জন্য আমার এই নাম্বারগুলোর কোনো দরকার নেই, আমার 3 টু দি পাওয়ার 167 লিখলেই যথেষ্ট। আমি বলেছি 2, 3, 7, 8 এই চারটে সংখ্যার মধ্যে যে কোনো একজন যদি বেস থাকে তাহলে আমি পাওয়ারকে কি করবো 4 দিয়ে ভাগ করব।
তাহলে 167 কে আমি কি করব, 4 দিয়ে ভাগ করব। তাহলে খুবই সহজে বোঝা যাচ্ছে, ভাগ করার দরকার নেই। 4 4 16 উড়ে চলে গেল, আর 4 1 4 লিখলাম, 3 অবশেষ থাকে। তা আমি কি করব, 3 এর মাথায় ছোট্ট করে 3 লিখে দেবো। 3 এর কিউব কত হয় বাবা, 27 হয়। তাহলে 7 হচ্ছে আমার রিকোয়ার্ড আনসার। 7 হচ্ছে কত, রিকোয়ার্ড আনসার। বোঝা গেল? 27 নম্বর অঙ্কটা একটু করে নেবে, নিও যখন প্রিন্ট করবে 27 নম্বর অঙ্কটা লিখে নিও। এটা হচ্ছে এরকম আছে 1001, ওটার পাওয়ার আছে, ওটা পাওয়ারে না হয়ে ওটা পাশে হয়ে গেছে, টু দি পাওয়ার 2008 প্লাস 1002, এটা ডিজিট কি হবে এটা করা আছে। এটা তো খুবই সোজা, বুঝতে পারছো, একের পাওয়ার যাই থাকুক না কেন একই হয় আনসার, এবং এখানে 2 আছে, তাহলে 2 প্লাস 1 3 হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, 26 অঙ্কটা কে করে আমার বলতে পারবে? 26 অঙ্কটা কে বলতে পারবে? ছাব্বিশের অঙ্কটা কে বলতে পারবে বলো? ছাব্বিশের অঙ্কটা কি বলা আছে? বলা আছে by interchanging the digits of a two-digit number we get a number which is 4 times the original number minus 24. বুঝা গেল মানে এটা কি? x আর y ধরলাম দুটো ডিজিট, x আর y, তাহলে x আর y দুটো ডিজিটের মধ্যে কারোর একটা মাইক খোলা আছে, বন্ধ করো। x আর y দুটো ডিজিটের মধ্যে a হচ্ছে ইউনিট প্লেস ধরলাম, আর a হচ্ছে 10th প্লেস ধরলাম। তাহলে আলটিমেট নাম্বারটা, অরিজিনাল নাম্বারটা কি দাঁড়ালো, 10x প্লাস y, এটা হচ্ছে অরিজিনাল নাম্বারটা। ঠিক আছে, এবার বলা হলো যে এই ডিজিট গুলোকে ইন্টারচেঞ্জ করা হলো, মানে আলটিমেট y কে করে দেওয়া হলো 10th প্লেস, আর x কে করে দেওয়া হলো ইউনিট প্লেস। তাহলে আলটিমেট নাম্বারটা কি দাঁড়ালো না 10y প্লাস x। এখন নাম্বারটা জানিয়েছে এটা, তাহলে a ছিল অরিজিনাল নাম্বার, আর a হচ্ছে এখনকার নাম্বার। এবার কি বলেছে যে বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিটস অফ টু ডিজিট নাম্বার উই গেট এ নাম্বার হুইচ ইজ 4 টাইমস দ্য অরিজিনাল নাম্বার মাইনাস 24। মানে আমরা যে নাম্বারটা পেলাম 10y প্লাস x, এই নাম্বারটা অ্যাকচুয়ালি 4 টাইমস অফ ন্যাচারাল অরিজিনাল নাম্বার, means 4 into 10x plus y minus 24। এটা হচ্ছে গল্প বলা আছে। আলটিমেট দেখো 10y plus x, এখানে হচ্ছে 40x plus y, তাহলে 40x বার করতে কি বলেছে, if the unit digit of the original number exceeds a 10 digit by 7 then original number is। খুব ভালো কথা। তাহলে এখানে দেখো কি বলেছে, 40x minus x is equal to 4y মানে 10y minus 4y মানে হচ্ছে 6y minus 20। তাহলে আলটিমেট 40x minus x উল্টো হয়ে গেল মনে হচ্ছে, এখানে 10y ছিল, এখানে 4y ছিল, তার মানে হচ্ছে 6y এখানে, আর এখানে তোমার হচ্ছে 40x minus x মানে হচ্ছে 39x minus 20।
এটা তো গল্প। তার মানে 39x minus 6y is equal to হচ্ছে 24. Am I right or wrong? Am I right or wrong? বলো। আমি কি ভুল করেছি না ঠিক করেছি? না স্যার ঠিক আছে। 39x minus 6y হচ্ছে 24. বলছি ইউনিট ডিজিট অফ দ্য অরিজিনাল নাম্বার exceeds 10 digit by 7. তার মানে হচ্ছে x হচ্ছে ইউনিট ডিজিট আর y হচ্ছে 10, সরি y হচ্ছে ইউনিট ডিজিট আর হচ্ছে x হচ্ছে কি 10 ডিজিট। y মাইনাস x বলা আছে কত? 7। এটাই বলা আছে তো, y মাইনাস x সমান 7। তাহলে যে কোনো একটা y সমান x প্লাস 7, y সমান x প্লাস 7 একটায় বসিয়ে দাও, আনসার এক্ষুনি চলে আসবে। আনসার হবে 29। ঠিক আছে, আনসার কত হবে? 29। বাদ বাকি অঙ্কগুলো ইউনিট ডিজিটের সবকটা তোমরা বাড়িতে করবে, করে আমাকে পরের দিন অবশ্যই বলবে, কারোর যেন কোনোটা না আটকে যায়। ঠিক আছে, এবার গ্রেটেস্ট আর স্মলেস্ট ইন ফ্র্যাকশন এটা শিখিয়ে দিই। গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট ইন ফ্র্যাকশন এটাকে শিখিয়ে দিই। সবাই কি জানে কি করে গ্রেটেস্ট আর স্মলেস্ট বার করতে হয়? কে বলতে চাইছে? সুস্মিতা জানে? সুস্মিতা কি করে বের করবো গ্রেটেস্ট আর স্মলেস্ট? হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার, যে এরমটাকে এলসিএম করে যে বের করে। আচ্ছা আচ্ছা, আমি 3 রকমের নিয়ম বলবো, 3 রকম। ঠিক আছে, ফার্স্ট স্টেপ, ফ্র্যাকশন কত রকমের হয় এটা আগে সবচেয়ে আগে বোঝা দরকার। ফ্র্যাকশন 2 রকমের হয়, প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন। আর হচ্ছে মিক্স ফ্র্যাকশন। এই মিক্স ফ্র্যাকশন হচ্ছে তৃতীয় ধরনের ফ্র্যাকশন, যেটা হচ্ছে আমাদের এখন বোঝার কাজ নয়, যেটা কিন্তু আমার এর মধ্যে কাজে লাগবে না। প্রপার আর ইমপ্রপার ফ্র্যাকশন নিয়ে আমাদের কাজ। ঠিক আছে, ইমপ্রপার ফ্র্যাকশন থেকে কিন্তু মিক্স ফ্র্যাকশন আসে। প্রপার ফ্র্যাকশন কাকে বলবো? এক্স বাই ওয়াই আকারে যে ফ্র্যাকশনকে লেখা যাবে, যেখানে এক্স সারা জীবন লেস দেন ওয়াই হবে, যেখানে এক্স সারা জীবন লেস দেন ওয়াই হবে। তার মানে কি? 2/3, 3/4, 4/5, এই ধরনের যে ফ্র্যাকশন গুলো যেখানে সবসময় নিউমারেটর বড় ডিনোমিনেটর ছোট। তার মানে কোনো একটা ফ্র্যাকশনের এক্স বাই ওয়াই যদি ভদ্রলোক হয়, এর উপরে যে বসে থাকে সে হচ্ছে নিউমারেটর আর এ হচ্ছে ডিনোমিনেটর। শুধু লিখলাম, ডিনোমিনেটর লিখলাম না। বা যেটাকে বাংলায় বলে লব, আর এ হচ্ছে হর। ঠিক আছে, তাহলে যেখানে নিউমারেটর সারা জীবন ডিনোমিনেটরের থেকে ছোট তাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন, তাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন। আর প্রপার ফ্র্যাকশনের মধ্যে যদি আমাকে ছোট বড় বের করতে বলে, তাহলে আমার প্রথমে দুটো জিনিস দেখতে হবে। প্রপার ফ্র্যাকশনের মধ্যে যদি আমার বের করতে বলে যে কোন
ফ্র্যাকশনটা বড় কোন ফ্র্যাকশনটা ছোট, তাহলে আমার দুটো জিনিস দেখতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স কত। ফার্স্ট আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো এই সবকটা সংখ্যার মধ্যে নিউমারেটর এবং ডিনোমিনেটরের মধ্যে যে ডিফারেন্স, নিউমারেটর মানে লব আর হরের মধ্যে যে ডিফারেন্স সব জায়গায় কত, 1। 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত, 1। 7 আর ডিফারেন্স কত, 1। 14 15 এর ডিফারেন্স কত, 1। 29 30 এর ডিফারেন্স কত, 1। তাহলে এই সবকটার মধ্যে নিউমারেটর আর ডিনোমিনেটরের ডিফারেন্স 1। তাহলে যদি নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে ডিফারেন্স একই হয় বা 2 হয় বা 3 হয়, ডিফারেন্স যদি সেম হয়, তাহলে যে ফ্র্যাকশনের মধ্যে হর সবচেয়ে বড় আছে, যে ফ্র্যাকশনের মধ্যে ডিনোমিনেটর সবচেয়ে বড় আছে, সেই হচ্ছে সবচেয়ে বড় ফ্র্যাকশন, সেই হচ্ছে সবচেয়ে বড় ফ্র্যাকশন। তাহলে এ হচ্ছে গ্রেটেস্ট, আর যে সবচেয়ে ছোট আছে যেখানে, সে হচ্ছে স্মল। তার গ্রেটেস্ট আর স্মলেস্ট বার করার নিয়ম হচ্ছে, ফার্স্ট যে টাইপ, সেই টাইপটা হচ্ছে যখন দেখবো যে ফ্র্যাকশন গুলোর মধ্যে নিউমারেটর এবং ডিনোমিনেটরের মধ্যে ডিফারেন্স একই আছে, সেম আছে প্রত্যেকটা ফ্র্যাকশনে, তখন যে ফ্র্যাকশনটায় নিউমারেটর অথবা ডিনোমিনেটর সব থেকে বড় আছে, সে হচ্ছে গ্রেটেস্ট, আর যেটাই ছোট আছে সে হচ্ছে স্মলেস্ট। তাহলে বোঝা গেল 2/3 হচ্ছে স্মলেস্ট, আর 29/30 হচ্ছে গ্রেটেস্ট ফ্র্যাকশন। বোঝা গেল সবার? সবার পরিষ্কার? বলবে হ্যাঁ, সবার একদম পরিষ্কার। আচ্ছা, 2 নম্বর টাইপ। দু নম্বর টাইপ হচ্ছে যখন এদের মধ্যে ডিফারেন্স সমান হবে না। যেমন বোঝা গেল? দেখো 2 আর 12 এদের মধ্যে ডিফারেন্স কত? বলবে 3। সরি, 2 আর 5 এর ডিফারেন্স কত? 3। 8 আর 12 ডিফারেন্স কত? 4। 5 আর 13 ডিফারেন্স কত? 6। 8 আর 9 ডিফারেন্স কত? 1। তাহলে যখন ডিফারেন্স সমান হবে না, ডিফারেন্স কি কি আছে? 3, 4, 6 আর 1। এই ডিফারেন্স গুলো সব জায়গায় এক নয়। তাহলে এদের মধ্যে বড় ছোট বলবো কি করে? আগের নিয়ম তো প্রযোজ্য হবে না। তাহলে কি করে এটার মধ্যে বড় ছোট বের করব? তার জন্য আমি কি করতে হবে, যে এই সব ডিফারেন্স গুলোকে সমান করতে হবে। তাহলে সব ডিফারেন্স গুলোকে সমান করব কি করে বাবা? তার জন্য আমায় কি করতে হবে? এদের এলসিএম বার করতে হবে। তাহলে 3, 4, 6, 1 এদের এলসিএম কত? তুমি বলবে 3, 4, 6 এর এলসিএম হচ্ছে, হ্যাঁ? স্যার 8 হবে ওটা। 5 আর 8 এ 13, তো ডিফারেন্সটা 6 না 8 হবে। সরি, এটা 8 হবে। আচ্ছা, তাহলে 3, 4, 8 এবং 1। তাহলে 3, 4 আর 8 এর এলসিএম কত? এলসিএম হবে কত? 3, 4 এর এলসিএম কত হয়? 24। 24 হচ্ছে একদম। তাহলে আমাকে 3 কেও 24 করতে হবে। তাহলে 3 কে 24 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 3 বলবে 8 দিয়ে গুণ করতে হবে। 3 কে আমি যদি 8 দিয়ে গুণ করি তাহলে 24 হবে। তাহলে আমাকে যদি 3 কে 8 দিয়ে গুণ করতে হয়, আমাকে এই যে ফ্র্যাকশনটার এর যে লব আছে নিউমারেটর, একেও 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 16। আমাকে আর ডিনোমিনেটর দেখার কোনো দরকার নেই, এ যা আছে আছে, আমাকে এখানে কোনো কাজ নেই। 4 কে 24 করতে গেলে কি দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। তাহলে একে 6 দিয়ে গুণ করতে হবে, আমাকে 8 কেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 কে 6 দিয়ে গুণ করলে কত হবে? 48। 8 কে 24 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। তাহলে আমাকে 5 কেও 3 দিয়ে গুণ করতে হবে, কত হবে? 15। আর 1 কে 24 করতে গেলে কত হবে? 24 দিয়ে গুণ করতে হবে। তাহলে 24 ইন্টু 8, 24 ইন্টু 8, তাহলে 12 8 হচ্ছে 96। 96 ইন্টু 2,
2 6 12 2 2 9 18 19 192। তাহলে এই যে সবকটা গল্প আমি উপরে লিখলাম এর মধ্যে সবচেয়ে বড়কে বলবে 192। তার মানে 8/9 হচ্ছে গ্রেটেস্ট ফ্র্যাকশন, আর সবচেয়ে স্মলেস্ট কে বলবে 15। তার মানে 5/13 হচ্ছে স্মলেস্ট। তাহলে গ্রেটেস্ট কি বেরোলো? গ্রেটেস্ট হচ্ছে 8/9, আর স্মলেস্ট কি বেরোলো? স্মলেস্ট হচ্ছে 5/13। বলো, এর চেয়ে ভালো সোজা নিয়ম আর কি হতে পারে? এর চেয়ে ভালো সোজা নিয়ম আর কি হতে পারে? কারোর অসুবিধা কোনো? না স্যার বুঝে গেছি। আচ্ছা, এটা জানা ছিল আগে সুস্মিতা? সেকেন্ড যেটা করালেন ওইটা জানা ছিল না, প্রথমটা ছিল ওই যে যেটা এলসিএম করে করে, মানে এলসিএম করাটা জানতাম কিন্তু এইরকম ভাবে যে বের করতে এটা জানতাম না, তো সহজ লাগলো। প্রত্যেকে বলবে যে অঙ্কগুলো সবকটা হয়ে গেছে, আর যদি না হয় তাহলে খুব বেশি হলে 1 থেকে 2টো অঙ্ক হবে না। ঠিক আছে? স্যার স্যার হুম হুম 3 যে 40টা আছে স্যার, ওইটা একটু স্যার ডাউট লাগছে, ওই 17টা। কেন ডাউট আছে? 3/40 মানে 3 2 3 7 8 থাকলে পাওয়ার কি হবে? পাওয়ার 4 দিয়ে স্যার। আচ্ছা পাওয়ার ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে 40 কে 4 দিয়ে ভাগ করলে মিলে যায়। তো যখন মিলে যাবে তখন আমাদের যে রিমাইন্ডার কত? 0। তাহলে আমি কি লিখবো? 3/0। 3/0 মানে হচ্ছে 1। 1 ইজ দ্য nth ডিজিট। বোঝা গেল? ঠিক আছে হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা, ওটা বলে দেবো, ওটা ওটা হচ্ছে এ কেস, ওটা পরের দিন আবার বলে দেবো। তাহলে কেমন অন্তরা কেমন লাগলো? হ্যাঁ স্যার ভালো লেগেছে। আচ্ছা, তাহলে এরকম ভাবে কিছুটা আমরা জানতাম, সব সব নিয়মগুলো জানতাম না, কিছু কিছু জানতাম। হ্যাঁ অবশ্যই কিছু তো জানতে হবে, কিছু না জানলে তো এই ফিল্ডে আসাই উচিত না। আচ্ছা, আর একটা কথা সেটা হচ্ছে আলটিমেট আসছে শুরু। আলটিমেট জানুয়ারি মাসে তোমাদের হচ্ছে মোস্ট প্রবাবলি ফুড এশিয়াই, তাই তো? পরীক্ষা যেরকম আমাদের বলা হচ্ছে খবর আর কি। তো জানুয়ারি মাসের মধ্যে আশা করা যায় 80% সিলেবাস কভার হয়ে যাবে। ঠিক আছে? এবার হচ্ছে তোমাদের মক টেস্ট, মোটামুটি 2টো মক আমি আপলোড করেছিলাম, সেই 2টো মক আমি গ্রুপে দিয়ে দেবো আবার উইথ আনসার, তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে? আর 3 নম্বর মকটার কাজ চলছে, 3 নম্বর মকটা পরের সপ্তাহে পেয়ে যাবে। আমার চেষ্টা থাকবে প্রতি সপ্তাহে একটা করে মক দেওয়ার। ঠিক আছে? তো আলটিমেট নেক্সট বৃহস্পতিবার রাত সন্ধ্যে 8টায় ক্লাস হবে আবার। ঠিক আছে? সবাই কিন্তু সন্ধ্যে 8টার আগে জয়েন হয়ে যাবে, আর এখন আর নতুন করে জয়েন করতে লাগবে না। সবাই এই অ্যাপে ঢুকে জাস্ট গো লাইভে আসবে, লাইভ হয়ে যাবে, সবাই অলরেডি অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? আজকে এখানে শেষ করলাম ক্লাস। বাই। থ্যাংক ইউ স্যার।